তারা প্রথমে যে জিনিসটা দেখে নিলে ভালো হবে সেটা হচ্ছে যে ডাইরেক্টর ডিউটিজের প্রবলেম কোয়েশ্চেন স্ট্রাকচার এটা দেওয়া হয়েছে না আজকে, মানে এটা হচ্ছে এই টপিকটার সামারি। ঠিক আছে, মানে পুরো চ্যাপ্টারটা এতটুকু তোমার দেখলেই হয়ে যাবে আর কি। ঠিক আছে, এখন ডাইরেক্টর ডিউটিস থেকে আমাদের পিকিউ ইকিউ দুইটাই থাকে। তো প্রথমে যে কোনো কোয়েশ্চেন সলভ করার সময় আমাদেরকে বলে দিতে হবে যে আমাদেরকে অ্যাডভাইস করতে হবে হচ্ছে একটা কোম্পানিকে, কারণ একটা কোম্পানিরই দেখা যায় যে 2 জন 3 জন বা 4 জন ডিরেক্টর তাদের ডিউটিস গুলা ব্রিচ করে। তখন আমরা বলে দিব যে আমাদের কোম্পানির নাম যেটা থাকবে, we need to advise বা I am asked to advise company X as to the liability of director A B C D। ক্লিয়ার? যে ডাইরেক্টরের ব্রিচ আমাদেরকে ডিসকাস করতে বলবে। তারপরে খেয়াল রাখতে হবে যে আমাদের যে ডিরেক্টরের লায়াবিলিটি ইম্পোজ করতে বলতেছে এই ডিরেক্টর কি আসলে অ্যাপয়েন্টেড ডিরেক্টর ছিল, মানে ওয়াজ হি এ ডিফ্যাক্টো ডিরেক্টর, নাকি না সে ছিল ডিজুর ডিরেক্টর, না ছিল সে শ্যাডো ডিরেক্টর, নাকি না সে ছিল হচ্ছে গিয়ে তোমার মানে এরকম কোন ক্যাটাগরিতে সে পড়বে। ডিজুর করতে পারে মানে যে সরাসরি অ্যাপয়েন্টেড, অথবা ডিফ্যাক্টো, অথবা সে হতে পারে হচ্ছে গিয়ে শ্যাডো। তাহলে তিনটার মধ্যে ডিজুর যে ফুললি অ্যাপয়েন্টেড এটা তার ডেফিনেশন লাগবে না, ডিফ্যাক্টোটার ডেফিনেশন লাগবে যে ডিফ্যাক্টো ডিরেক্টর যদি হয় এটা ডেফিনেশন, এটা রিকোয়ারমেন্টস। শ্যাডো ডিরেক্টর যদি হয় সেটা ডেফিনেশন এবং রিকোয়ারমেন্টস। ক্লিয়ার? তার মানে ডিজুর মানে অ্যাপয়েন্টেড, আর ডিফ্যাক্টো মানে অ্যাপয়েন্টেড হয় নাই বা সে ডিরেক্টরের রোলটা প্লে করে। আর শ্যাডো মানে হচ্ছে যার কথায় বোর্ড অফ ডিরেক্টরসের সবাই অথবা মেজরিটি তার কথা শুনে, তাদেরকে বলা হবে শ্যাডো ডিরেক্টর। আচ্ছা, তারপরে খেয়াল রাখবা যে যার তোমাকে যে ডাইরেক্টরের ব্রিচটা ডিসকাস করতে বলতেছে ডিউটি ব্রিচের, ওই ডাইরেক্টরটা কি আমাদের মানে তার কার উপরে ডিউটি এটাকে ক্লিয়ার করতে হবে। যে একজন ডাইরেক্টরের ডিউটি হচ্ছে নট টু শেয়ার হোল্ডার্স, তার ডিউটি হচ্ছে টু দ্য কোম্পানি। এটা বলা আছে সেকশন 170-তে। ঠিক আছে, তাহলে ডিরেক্টরের ডিউটি কার উপরে থাকবে? অনলি অন কোম্পানি। তবে এক্সেপশনালি যদি সে কোনো একটা শেয়ার হোল্ডারের উপর রেসপন্সিবিলিটি এজিউম করে তাহলে সেক্ষেত্রে শেয়ার হোল্ডারের উপর তার ডিউটি থাকতে পারে, এটা হচ্ছে পার্সোনাল লায়াবিলিটি। আর সেকশন 170-তে বলতেছে কমন ল ডিউটি গুলা থেকে এখন স্ট্যাচুটারি ডিউটি গুলা হচ্ছে মোর ইম্পর্টেন্ট, আর কিন্তু কমন লকে ইউজ করা যাবে হচ্ছে ফর ইন্টারপ্রিটেশন। তারপরে তোমাকে যেটা করতে হবে প্রত্যেকটা ডিউটি আলাদা আলাদা করে পড়ে নিতে হবে। যেমন 171 এখানে কি ডিউটিটা ইম্পোজ করে, যে একটা ডিরেক্টরকে যেটা করতে হবে যে সে তার যে মানে তোমার তার যে রেসপন্সিবিলিটি থাকবে আন্ডার দ্য স্ট্যাচুট, এটা সে মানে কনস্টিটিউশনের বাইরে সে কোনো পাওয়ার এক্সারসাইজ করতে পারবে না। ডিরেক্টর মাস্ট অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, মানে কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, বোর্ড অফ ডিরেক্টরস রেজলিউশন, এবং তার পাওয়ারটাকে সে অ্যাবিউজ করতে পারবে না। তাহলে 171-এ কি পাওয়ারটা দেওয়া আছে এবং এটার উপরে কেসেস গুলা কি কি আছে, এই কেসেস গুলা কিন্তু আমরা সবগুলা পড়েছি। 171 যে দুইটা ডিউটি তার উপরে দেয়, যে সে তোমার কনস্টিটিউশনের বাইরে কোনো কিছু করতে পারবে না, দ্যাট ইজ সে কোনো ট্রানজাকশন করতে পারবে না যেটা বিয়ন্ড হিজ অথরিটি, অথবা এমন কোনো ট্রানজাকশন করতে পারবে না যেটা হচ্ছে কোম্পানির ক্যাপাসিটির বাইরে। আর তার যতগুলো পাওয়ারস থাকবে পাওয়ারগুলো এক্সারসাইজ করতে হবে ফর প্রপার পারপাসেস। তাহলে আমরা যদি দেখি কোনো আলট্রাভাইরাস ট্রানজাকশন করছে এগুলোর জন্য আমরা কেসেস লিখে দিব, আবার তার পাওয়ারগুলোকে সে মিসইউজ করছে এগুলোর জন্য আমরা কেসেস মেনশন করে দিব। ইমপ্রপার পাওয়ার বলতে কি বোঝায়, কখন একটা পাওয়ার ইমপ্রপার হবে, সাবস্টেন্সিয়ালি যদি ইমপ্রপার মোটিভ থাকে তখন এটা ইমপ্রপার হবে। তারপরে 171 ব্রিচ করলে এটা রেমেডি কি পাওয়া যাবে। তাহলে ঠিক না, এর বেশি তো তোমার পক্ষে লেখা সম্ভবই না। এটারও দেখা যাবে যে 25% পরীক্ষায় লিখতে পারবে। ব্যাপারটা কি বুঝে গেছে? তারপরে আসতেছে হচ্ছে 172 যে ডিউটিটা দিচ্ছে সেটা হচ্ছে যে একজন ডিরেক্টর তোমার
তাকে যেটা করতে হবে টু প্রমোট সাকসেস অফ দ্য কোম্পানি, তাকে এমনভাবে ডিসিশন নিতে হবে, এমনভাবে অ্যাক্ট করবে যেটা কোম্পানির সাকসেসটাকে প্রমোট করবে। আর প্রমোটিং সাকসেস অফ দ্য কোম্পানি বলতে কি বোঝায় এটা মেনশন করা আছে সেকশন 172 সাবসেকশন 1 এর এ বি সি ডি ই এফ এই সাবসেকশনস গুলাতে। এবং এগুলা ছাড়াও আদার ফ্যাক্টরসও ডিরেক্টর চাইলে কনসিডার করতে পারে। এবং 172 এর উপরে যে কয়েকটা কেসেস, এই কেসেস গুলা বলে দেওয়া আছে। এবং টেস্টটা হবে সাবজেক্টিভ, জেনারেলি কোড অবজেক্টিভ স্ট্যান্ডার্ড এখানে অ্যাপ্লাই করবে না। যদি ডিরেক্টর বলে যে হ্যাঁ আমি অ্যাক্ট করেছিলাম বা ডিসিশন নিয়েছিলাম টু প্রমোট সাকসেস অফ দ্য কোম্পানি, এটাই কোড অ্যাকসেপ্ট করে নিবে। আনলেস ডিসিশনটা টোটালি অ্যাবসার্ড হয়, টোটালি কোম্পানির এগেইনস্টে হয়, তখন বলবে যে না ইউ ডিড নট অ্যাক্ট টু প্রমোট দ্য সাকসেস অফ দ্য কোম্পানি। এরকম একটা দুইটা কেস আছে, নেপচুন অ্যান্ড ফিটজেরাল্ড, ক্রাইটেরিয়ান কেস, এই তিনটা কেস আছে যেখানে কোর্ট বলেছিল যে না তোমার অ্যাক্ট অথবা ডিসিশনটা ইট ওয়াজ নট টু প্রমোট দ্য সাকসেস অফ দ্য কোম্পানি। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিরেক্টরের কোনো ডিউটি আছে কিনা হচ্ছে টুয়ার্ডস দ্য ক্রেডিটার্স। জেনারেলি ক্রেডিটারদের উপর কোনো ডিউটি থাকবে না। 172 সাবসেকশন 1 এ বলতেছে হচ্ছে তার ডিউটি আছে হচ্ছে লং টার্ম ইন্টারেস্ট দেখা, তারপরে এমপ্লয়ির ইন্টারেস্ট দেখা, তারপরে হচ্ছে গিয়ে সাপ্লায়ার কাস্টমার তাদের ইন্টারেস্ট দেখা। বাট ক্রেডিটারদের উপর তার ডিউটি নাই। বাট একটা কোম্পানি যদি ইনসলভেন্ট হয়ে যায়, লিকুইডেশন হয়, তখন তার ডিউটি চলে আসবে হচ্ছে টুয়ার্ডস দ্য ক্রেডিটার্স। এটার উপরে কয়েকটা কেসেস আমাদের লাগবে এইখানে। তারপর 172 ব্রিচ করলে এটা রেমিডিসটা কি হবে, ক্লিয়ার? তারপরে আমাদের খেয়াল রাখতে হবে হচ্ছে 173, আজকে আমরা যেটা পড়বো 173, তারপরে হচ্ছে 174, হ্যাঁ 175, 176, 175টাই সবচেয়ে বড়, 175, 176 আর হচ্ছে 177 আছে একটা সেকশন 177, এটার সাথে কানেক্টেড হচ্ছে 182, 177 আর 182 হচ্ছে কানেক্টেড। স্যার একটা কোশ্চেনে মানে অনেকগুলো সেকশন নিয়ে কি আমাদের ডিসকাস করতে হবে? হ্যাঁ মানে আমাদের কি মানে কোশ্চেন কি যে কোনো ওয়ান, একটা হ্যাঁ দিবেন নাকি ওয়ান, অনেকগুলো হ্যাঁ 182 আর তারপরে 182 এর সাথে 190টা যেটা সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন, এটা অনেক সময় এক্সামিনার দিয়ে দেয়। আর হচ্ছে এই এই যে ট্রানজাকশন রিকোয়ারিং অ্যাপ্রুভাল, কিছু কিছু ট্রানজাকশনের জন্য অ্যাপ্রুভাল লাগবে, সেকশন 180 তে বলা আছে। এবং এটার মধ্যে সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশনটা বেশি আসে। আর যে কোনো ডিউটি যদি ব্রিচ করে, প্রত্যেকটা নিচে নিচেই কিন্তু তোমার রেমিডিস গুলো দেওয়া আছে। আর যদি কোম্পানি চায় আবার, তাহলে কোম্পানি আবার যেটা করতে পারে, তাদেরকে লায়াবিলিটি থেকে রিলিফ দিতে পারে। ওই ট্রানজাকশনটাকে চাইলে কোম্পানি রেটিফাই করে ফেলতে পারে, অথবা তাদেরকে রিলিফও দিতে পারে কোর্ট। বলতে পারে যে সে ব্রিচ করছে 172 বা 173, তাহলে কোম্পানি চাইলে ওই ট্রানজাকশনটাকে এপ্রুভও করে দিতে পারে রেটিফিকেশন, অথবা কোর্ট চাইলে তাকে রিলিফ করতে পারে। ক্লিয়ার জিনিসটা? আর এই ডিউটিগুলো ছাড়াও ডিরেক্টরের কিন্তু আরো কিছু ডিউটি আছে আন্ডার সেকশন 213 এবং 14। ওই যে তারা কোনো ফ্রডুলেন্ট ট্রেডিং করতে পারবে না, তারা কোনো নেগলিজেন্ট বা যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার রংফুল ট্রেডিং এটাও করতে পারবে না, যেটা লিফটিং দ্য বেইল আমরা পড়ে আসছি। তার মানে এখানে এই 9 পেজের মধ্যে যা যা ল আছে মোর দেন এনাফ যে কোনো পিকিউ সলভ করার জন্য। এটাই তুমি স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করবে আর কি। স্লাইডস গুলো দেওয়া আছে সব এক্সপ্লানেশন হিসেবে, কিন্তু মেইন নোট হবে এটার উপর বেস করে। ঠিক আছে, প্রচুর সেকশন, প্রচুর কেসেস এখানে আছে। এখন লামিয়া যেটা প্রশ্নটা করলো সেটা হচ্ছে যে একটা কোশ্চেনে কিরকম সেকশনস আসে, এই জন্য আজকে আমরা 4টা পিকিউ সলভিং দিয়ে দিচ্ছি। বুঝে গেছে জিনিসটা? এটা হচ্ছে সলভিং 1, রাস্টিক টিম্বার্স 2015 সালের কোয়েশ্চেন। এরকম মানে কোয়েশ্চেন তুমি যদি 4টা বা 5টা সলভ করে দেখবা যে একই ইস্যু বারবার ঘুরে ফিরে আসবে। তারপরে সলভিং 2, সিক্লার্স পিএলসি, এটা আজকে আমরা করে ফেলবো পুরাটা।
তারপরে সলভিং 3, এরকম করে 4টা কোশ্চেন অ্যান্সার সলভিং ফুললি দেওয়া আছে পরীক্ষার সময়। এর বাইরে তোমার ইস্যু থাকবে না, সলভিং 3 এবং সলভিং 4। এই 4টা যদি তুমি পিকিউ দেখে ফেলো, তারপরে তোমার রিসেন্ট যে কোনো কোশ্চেন তুমি করবা, দেখবে এর মধ্যেই কমন পড়ে যাচ্ছে, একটা ফরম্যাট হয়ে যাবে আর কি। এক্সামিনার জেনারেলি একটা কোশ্চেনে 3টা বা 4টা ব্রিজ দেয়, এর বেশি দেয় না। বুঝা গেছে তো নাকি? আর এটা যদি তোমার কমপ্লিট হয়, তাহলে তোমার বাকি থাকে হচ্ছে একটা এসে করে ফেলা সেকশন 172 এর উপর। তাহলে তোমার মেইনলি দুইটা ডকুমেন্ট, এক হচ্ছে পিকিউর জন্য এটা, এই প্রবলেম কোশ্চেন সলভিং, এটা নাটশেলটা বা এটা সামারি, ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে গিয়ে আজকে যেটা আমি দিলাম প্রবলেম কোশ্চেন সলভিং, এটা কিন্তু স্লাইডটা পড়তে হবে, কারণ কি যে এখানে সবগুলো এক্সপ্লেনেশন দেওয়া আছে। ক্লিয়ার? কিন্তু একটা কোশ্চেন আসবেই, অনেক সময় দুইটা কোশ্চেনও থাকে। তুমি কিভাবে দেখবা কোশ্চেন পেপার থেকে যে তোমার এই যে দেখো, ক্রিটিক্যালি অ্যাসেস দ্য এফেক্টিভনেস অফ ওয়ান অফ দ্য ফলোইং ডক্ট্রিনস, ক্যাপিটাল মেইনটেনেন্স রুল, আর এটা হচ্ছে ডিরেক্টরস ডিউটি টু সেফগার্ড ইন্টারেস্ট অফ ক্রেডিটরস। তাহলে এসে আসছে না একটা ডাইরেক্টর ডিউটিজের উপরে, যে ডাইরেক্টরের কি ডিউটি আছে কিনা হচ্ছে ক্রেডিটরদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা, কোন কোন সার্কামস্টেন্সেসে আছে। সেকশন 213 ইনসলভেন্সি অ্যাক্ট 1986, সেকশন 214 ইনসলভেন্সি 1986, তারপর হচ্ছে সেকশন 172 সাবসেকশন 3। এই 3টা ক্ষেত্রে তার কার উপরে ডিউটি আছে? টু দ্য ক্রেডিটরস। তাহলে এই সেকশনসগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে আসলো কোনটা? এসে। এরপরে দেখো যে কোশ্চেনটাতে একদম লাস্টের দিকে এক্সামিনার বলে দিবে ডিসকাস দেয়ার ব্রিচ, এরকম বলে দেয় অনেক সময়। এই যে গাস এন্ড ওয়্যার ডিরেক্টরস অফ শাইন হুইচ প্রোভাইডস কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস শো শেয়ার প্রপার্টি রিসেন্টলি has attended has entered into an agreement with Shannon Behavior 12 months, although the হ্যাঁ এই যে এখানে দেখো যে ডাইরেক্টর ডিউটিস, এই যে তোমার ইন ডিসেম্বর ইট রিভিল দ্যাট তোমার জেনিথের সিও জেভিয়ার এন্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইউভেনি হ্যাড দ্য past 3 years been colluding with Zenith's auditors to ensure company's revenue are artificially inflated। তার মানে কোম্পানির যে ইনকাম, এটা তারা তোমার কারসাজি করে দেখাইছে হচ্ছে কোম্পানির প্রফিট হচ্ছে এখানে। তাহলে তারা তো ইরেগুলারিটি করছে, তাহলে আমাদেরকে দেখতে হবে কোন ডাইরেক্টর ডিউটি ব্রিচ করছে এখানে। তারপরে জেনিথ বোর্ড ডিরেক্টরস রিকমেন্ডেড পেমেন্ট টু এ লার্জ ডিভিডেন্ড টু কোম্পানিজ অর্ডিনারি শেয়ার হোল্ডার্স, এটাও একটা ডিরেক্টর ডিউটির ব্রিচ। জেনিথ ডিরেক্টরস হ্যাড ইন তোমার এনি নলেজ অফ দ্য অ্যাকাউন্টিং রেগুলেটরিজ রেফার টু দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ। তারপর জেনিথের শেয়ার হোল্ডার্স এডিশনালি অ্যাপ্রুভড এন্ড সেল লিজ ব্যাক অফ দ্য কোম্পানি, মানে ডিসকাস এনি লিগ্যাল ইস্যুস অ্যারাইজিং। তার মানে একটা পিকিউ তোমার থাকবেই ফ্রম ডাইরেক্টর ডিউটিস, যে কোনো কোশ্চেন পেপারে। ডাইরেক্টর ডিউটিস ছাড়া পিকিউ কোনোভাবেই হবে না, একটা পিকিউ থাকবে। আর এসে জেনারেলি থাকতে পারে একটা, যেরকম আমরা দেখলাম এখানে। আবার এসে অনেক সময় 172 এর উপরে দেয়, অনেক সময় ডিসকোয়ালিফিকেশনের উপরে দেয়। এসে 2-3টা অ্যাঙ্গেল আছে, কিন্তু পিকিউ একটা মাস্ট থাকবে। এই জন্যই বলতেছি যে এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে আমাদের 172 পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছিল। আমরা এখন 173টা আমরা দেখে ফেলতে পারি সরাসরি। তাহলে ডিউটি টু এক্সারসাইজ ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট, আজকে আমাদের যেটা আমরা পিকিউ যেটা আমরা দেখে ফেলবো এখানে। তাহলে 173তে যেটা বলতেছে সেটা হচ্ছে যে এ ডিরেক্টর অফ এ কোম্পানি মাস্ট এক্সারসাইজ ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট। তাহলে একটা পার্সন যদি একটা কোম্পানির ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়,
তাহলে কোম্পানি যেহেতু তাকে অ্যাপয়েন্ট করেছে হচ্ছে, কোম্পানি ধরে নিচ্ছে এবিসি লিমিটেড, তাকে অ্যাপয়েন্ট করছে হচ্ছে ডিকে অ্যাজ এ কোম্পানি ডিরেক্টর, তাহলে তাকে এক্সারসাইজ করতে হবে, মাস্ট এক্সারসাইজ ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট এক্সারসাইজ করতে হবে, মানে তাকে অন্য কারো কথা শুনলে তার হবে না এখানে। হ্যাঁ, ডাইরেক্টর ডিউটিজ এর 1 নাম্বার স্লাইডটা একটু দিতে হবে, 1 নাম্বার। তাহলে তোমার এখন একটা ডিরেক্টর যদি বাইরের কোনো লোকের কথা শুনে ডিসিশন নাই, যাদেরকে বলা হয় হচ্ছে গিয়ে শ্যাডো ডিরেক্টর, হ্যাঁ শ্যাডো ডিরেক্টর, সে তার ফাদারের কথা শুনে ডিসিশন নাই, সে তার ওয়াইফের কথা শুনে ডিসিশন নাই, ফ্রেন্ডের কথা শুনে ডিসিশন নাই, কোনো একটা থার্ড পার্টির কথা শুনে সে ডিসিশন নাই, তাহলে তো সে কোনটা করলো না, ইন্ডিপেন্ডেন্ট তোমার জাজমেন্ট অ্যাপ্লাই করলো না এখানে। হি হ্যাজ সারেন্ডার্ড হিমসেলফ টু এ থার্ড পার্টি। ক্লিয়ার জিনিসটা? তাহলে ওই থার্ড পার্টির কথা যদি অন্য সবাইও শুনে, তাহলে তারাও লায়াবল হবে অ্যাজ শ্যাডো ডিরেক্টর। আর শুধু যদি সে শুনে, তাহলে সে লায়াবল হবে ফর দ্য ব্রিচ অফ সেকশন 173। ক্লিয়ার জিনিসটা? আর সেকশন 173 এর একটা ডিফেন্স আছে, যেটা বলা আছে সেকশন 173 সাবসেকশন 2 তে ডিফেন্স দেওয়া আছে। ডিফেন্সটা হচ্ছে কি, যে যদি আমাদের ডিরেক্টর দেখাতে পারে যে আমি যে আরেকজনের কাছে সারেন্ডার করেছি, আরেকজনের কথা অনুযায়ী আমি কাজ করতেছি, এটা হচ্ছে বিকজ তার সাথে আমার অলরেডি একটা কন্ট্রাক্ট হয়ে গেছে, আমার তার সাথে অলরেডি একটা লিগ্যাল রিলেশনশিপ আছে, তাহলে তো এটা করতে কোনো অসুবিধা নেই। এক্সাম্পল, কোম্পানি এবিসি লিমিটেড ডিসাইড করছে হচ্ছে যে একটা কাস্টমারকে তারা কিছু গুডস সাপ্লাই করবে, থার্ড পার্টিকে কিছু গুডস তারা সাপ্লাই করবে, ধরে নিচ্ছি আমরা 300,000 পাউন্ডস এর গুডস সাপ্লাই করবে। আর এই গুডস সাপ্লাই করার জন্য আমাদের ডি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতেছে, তারপরে লরিতে করে পাঠাচ্ছে, তাহলে তার মানে তো না যে সে তোমার থার্ড পার্টির কাছে নিজেকে সারেন্ডার করছে। হি ডিড নট তোমার লুজ দ্য ক্যাপাসিটি অফ ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট, যেহেতু কোম্পানির সাথে ট্রানজাকশন হয়ে গেছে, এই জন্য আমি তাকে গুডস পাঠাচ্ছি। আমার তো কোনটা ছিলই, ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট আছেই, আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে এক্সিস্টিং ডিউটি পালন করতেছি শুধু। এখন এই লোক যদি ফোন করে বলে যে আপনি মাল কম পাঠালেন কেন, বেশি পাঠান নাই কেন, আপনাকে 3 বারে মাল পাঠানোর কথা আপনি 4 বার লাগাচ্ছেন কেন, তার মানে হচ্ছে যে উনি যদি আমাকে কমান্ড দেয়, আমাকে শুনতে হবে, বিকজ হি ইজ মাই সাপ্লায়ার বা হি ইজ মাই কাস্টমার। ব্যাপারটা কি ক্লিয়ার? সেকেন্ড, যদি কোম্পানি বোর্ড মিটিং এ অথরাইজ করে বা কোম্পানির কনস্টিটিউশন যদি অথরাইজ করে যে তুমি তার কাছে ডিসিশনটা সাবমিট করতে পারো, এখানে যে তুমি একজন অডিটরের কাছে যাও, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে যাও, উনি যেভাবে বলবে ঠিক সেভাবে কোম্পানির ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্রিপেয়ার করো, একটা লয়ারের কাছে যাও, একটা সলিসিটারের কাছে যাও, সলিসিটার যেভাবে বলবে ঠিক সেভাবে তুমি ডকুমেন্ট প্রিপেয়ার করো। তার মানে কিন্তু এই না যে তার ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট নাই, তাকে এটা করার জন্য কেউ অথরাইজ করেছিল, কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস। তাহলে এই হচ্ছে দুইটা ডিফারেন্স তার জন্য আছে। কিন্তু এই দুইটা এক্সেপশন ছাড়া যদি সে তার ডিসিশনটা অন্য কারো কাছে সারেন্ডার করে ফেলে, তাহলে হি উইল ব্রিচ সেকশন 173। আর কোম্পানি তোমাকে ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করছে, ইউ আর অ্যাকাউন্টেবল টু দ্য কোম্পানি, এবং তুমি তোমার ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট কাজে লাগাবা। ইউ ক্যানট সারেন্ডার টু এনিওয়ান এলস, কোনো ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড বা থার্ড পার্টির কাছে বলা যাবে না এখানে যে উনি বলছে দেখে আমি এই ডিসিশনটা নিয়েছি। যখনই একটা ডিরেক্টরের এভিডেন্স পাওয়া যাবে যে উনি অন্য কারো কথা শুনে ডিসিশন নিয়েছে, সাথে সাথে উনি কোন সেকশন ব্রিচ করে ফেললো? 173, বিকজ ইউ ডিড নট এক্সারসাইজ ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট, ইউ আর ইনফ্লুয়েন্সড বাই সামওয়ান এলস। আর যে ইনফ্লুয়েন্স করতেছে তাকে কি বলা হয়? শ্যাডো ডিরেক্টর। আর তাকে লায়াবল করাটা ডিফিকাল্ট, কারণ শ্যাডো ডিরেক্টরকে লায়াবল করতে গেলে দেখাতে হবে ওই শ্যাডো ডিরেক্টরের কথা ওখানে যদি বোর্ড অফ ডিরেক্টরস 9 জন থাকে, 9 জনই শুনতো, অথবা অ্যাটলিস্ট 7-8 জন শুনতো, মেজরিটি শুনতে হবে। শ্যাডো ডিরেক্টর এমনি এমনি লায়াবল হবে না যে আমি একজনকে বলছি দেখে আমি শ্যাডো ডিরেক্টর লায়াবল হবো, তা না। এটা তো আমরা প্রথমেই দেখে আসছি। তাহলে সহজ না 173? এই দুইটা প্যারাগ্রাফ পড়লে 173 শেষ।
তাহলে this provision restates the principle developed in the case law that directors must exercise their powers independently and not subordinate their powers to the control of others, the contracting with a third party as to how a particular discretion conferred by the articles will be exercised. যে তার পাওয়ারটা সে কিভাবে এক্সারসাইজ করবে এটার উপরে সে অন্য কারোর উপর নির্ভরশীল হতে পারবে না। ঠিক আছে, তাহলে ডাইরেক্টরস আর নট পারমিটেড টু ডেলিগেট দেয়ার পাওয়ার্স আনলেস দ্য কোম্পানিজ কনস্টিটিউশন প্রোভাইডস আদারওয়াইজ। তাহলে কোম্পানি বোর্ড মিটিং এ বসছে এখানের মধ্যে যে কোম্পানি একটা ল্যান্ড ডেভেলপমেন্ট করতে চায়, কোম্পানির ল্যান্ড আছে ডেভেলপমেন্ট করতে চায়, কাকে এই কাজটা দেয়া হবে? এখন এই কোম্পানির 3 জন ডিরেক্টর আছে, এ, বি এবং সি। সি এর তোমার ওয়াইফ বলে দিছে যে তোমরা কিন্তু অবশ্যই কাজটা দিবা হচ্ছে জেড লিমিটেড কে, তারা খুব ভালো প্রপার্টি ডেভেলপার। তাহলে সি কার কথা শুনে ডিসিশন মেক করলো? ওয়াইফ। তার মানে 173 এর ভায়োলেশন। সি ডিড নট এক্সারসাইজ ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট। ক্লিয়ার জিনিসটা? এখন যদি কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস এবিসি বসলো, বসে বললো যে 3 জন মিলে ডিসিশন নিয়েছে যে সি তোমার ওয়াইফ যেটা বলবে ওই কোম্পানিকে আমরা দায়িত্ব দিব, তাহলে বোর্ড অফ ডিরেক্টরস তো রেজলিউশন পাস করা হয়েছে, এটা তো অসুবিধা নাই। আর্টিকেল অ্যাসোসিয়েশনে যদি বলা থাকে যে সি তার ওয়াইফের সাথে কনসাল্ট করে ডিসিশন মেক করতে পারবে, তাতে আমার এখানের মধ্যে কোনো ভায়োলেশন হবে না। অলরেডি যদি কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস জেড লিমিটেডকে বিল্ডিং কনস্ট্রাকশনের দায়িত্ব দিয়ে থাকে, জেড লিমিটেড যদি তোমার সি এর ওয়াইফের হয়ে থাকে, তো তার জন্য যদি বিল্ডিং কনস্ট্রাকশন করার জন্য রেজিস্ট্রেশন করা লাগে, ডকুমেন্ট সাইন করা লাগে, এটা তো আমি তো আমার ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট তোমার সারেন্ডার করি নাই। কোম্পানির বোর্ড মিটিং এ যখন ডিসিশন পাস হয়েছে তখন ওই ডিসিশন অনুযায়ী আমি আমার ওয়াইফের কোম্পানির সাথে এখন লেনদেন করতেছি। ওটা হচ্ছে যে 1 নাম্বার এক্সেপশন। বুঝতে পারছো? এটা 2টা হ্যান্ড স্লাইড আছে আর কি, তোমার কাছে 2 নাম্বারটা দেওয়া হয়েছে, 1 নাম্বারটা নিয়ে নিলে তাহলে তোমার 2টা মিলে পড়ে ফেলতে হবে আর কি। আমরা তাহলে এটা দেখে ফেলাম তো না আমরা 173। এখন কেসের নাম হচ্ছে ফুলহ্যাম ফুটবল ক্লাব এন্ড ক্যাবরা স্টেটস পিএলসি। তাহলে এই কেসে 4 জন ডিরেক্টর, 4 ডিরেক্টরস হচ্ছে গিয়ে ফুলহ্যাম ফুটবল ক্লাব লিমিটেডের 4 জন ডিরেক্টর। তারা এগ্রি করেছে উইথ ক্যাবরা স্টেটস, তাদের হচ্ছে ল্যান্ডলর্ড, দ্যাট দে উড সাপোর্ট ক্যাবরাস প্ল্যানিং অ্যাপ্লিকেশন ফর দ্য ফিউচার ডেভেলপমেন্ট অফ ক্লাবস গ্রাউন্ড রাদার দ্যান দ্য প্ল্যান পুট ফরওয়ার্ড বাই লোকাল অথরিটি। তো লোকাল অথরিটি এখানে অন্য কিছু করতে চায়, কিন্তু আমরা আপনাদের যে পলিসিটা, আপনাদের যে ফিউচার প্ল্যানিংটা, সেটাকে আমরা সাপোর্ট করব। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানের ভিতরে যে ইন রিটার্ন ফর দিস আন্ডারটেকিং ক্যাবরা পেড ফুটবল ক্লাবে সাবস্টেনশিয়াল ফিও দিয়ে দিয়েছে এখানে। এখন এই কোম্পানির শেয়ার হোল্ডাররা বলতে চাচ্ছে যে আপনারা তো 173 ভায়োলেট করেছেন, বিকজ আপনারা ক্যাবরা স্টেটের ফুলহ্যাম ফুটবল ক্লাবের যারা আপনারা ডিরেক্টরস, 4 জন ডিরেক্টর এ বি সি ডি, এ বি সি এন্ড ডি, 4 জন ডিরেক্টর, আপনারা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেক করতেছেন। আপনারা কার কথা শুনে ডিসিশন মেক করতেছেন? ক্যাবরা স্টেটস। কিন্তু অলরেডি তো বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং হয়েছে, রেজলিউশন পাস হয়েছে যে আমরা কার জন্য মানে সাপোর্ট করব, কার প্ল্যানিং পারমিশনকে, ক্যাবরা স্টেটস এর। লোকাল অথরিটি সাপোর্ট করব না এখানে। তাহলে ডিসিশন যদি অলরেডি বোর্ড মিটিং এ পাস হয়ে থাকে আর এই ডিসিশন অনুযায়ী যদি তারা ক্যাবরা স্টেটের প্ল্যানিং পারমিশনটাকে সাপোর্ট করে, লোকাল অথরিটিটা না করে, তাহলে 173 এর তো ব্রিচ হবে না। 173 তে তো বলাই আছে যে কোম্পানি বোর্ড মিটিং এ ডিসিশন নিলে ইন অ্যাকর্ডেন্স উইথ এন এগ্রিমেন্ট ডিউলি এন্টার্ড হলে কোম্পানিজ রেস্ট্রিকশন অথবা ইন এ ওয়ে অথরাইজড বাই কোম্পানিজ কনস্টিটিউশন যদি হয়, তাহলে তো সমস্যা নেই। তাহলে যেহেতু ক্যাবরা স্টেট আমাদেরকে পেমেন্ট করছে, সাবস্টেনশিয়াল ফি দিছে আমাদের ক্লাবের জন্য, আমাদের সাথে তাদের একটা চুক্তি হয়েছে, কোম্পানির বোর্ড মিটিং এটা অ্যাপ্রুভড হয়েছে, সুতরাং উই হ্যাভ নট সারেন্ডার্ড আওয়ার তোমার এরকম যদি কোনো অ্যারেঞ্জমেন্ট ছাড়া তারা সাপোর্ট করতো, তখন আমরা বলতে পারতাম যে এখানে 173 ব্রিচ হবে। যে এখানে এ আর বি গিয়ে যোগাযোগ করছে ক্যাবরা স্টেটের সাথে, তখন ক্যাবরা স্টেট বলছে তোমাদেরকে দুজনকে আমি 10,000 20,000 পাউন্ড দিয়ে দিব,
যখন প্ল্যানিং পারমিশনের জন্য আসবে, লোকাল অথরিটিটা সাপোর্ট না করে আমাদেরটা করবা, তাহলে আমরা বলতে পারতাম যে এ এন্ড বি হ্যাজ বিন কম্প্রোমাইজড, দে হ্যাভ তোমার সারেন্ডার দেয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং পাওয়ার। So the director subsequently decided to renege the promise and wanted to give evidence of planning inquiry opposite development. They argued that their agreement with Cabra Estates were unlawful. তারা বলতে যাচ্ছে যে এরকম এগ্রিমেন্টে তো আমরা যেতে পারি না, কারণ এরকম এগ্রিমেন্টে গেলে এটা কোন সেকশনের ব্রিচ হয়ে যায়, 173 এর ব্রিচ হয়ে যায়। কোর্ট বলছে না, এটা তো 173 এর ব্রিচ হবে না, কোর্ট have rejected their argument. And the agreement with the landlords were part of the contract, already contract হয়ে গেছে. If the directors are giving their undertaking to Cabra had not improperly fettered their future discretion. Clear জিনিসটা? তাহলে এই তিনটা স্লাইড আমরা যদি দেখে ফেলি তাহলে আমাদের হয়ে গেল। তাহলে এখানে কেন ব্রিচ হয় নাই, সামারিটা পরের পেজে দেওয়া আছে। যে কোর্ট বলতেছে যে দুইটা আমরা দেখব 173 এর ভায়োলেশনের জন্য কোর্ট ড্রিউ এ ডিস্টিংশন বিটুইন ডিরেক্টরস ফেটারিং মানে হচ্ছে লিমিটিং, ফেটারিং মানে হচ্ছে লিমিটিং their discretion, which is a clear breach of a duty, are directors exercising their discretion in a manner which restricts their future conduct. This is not a breach of duty. Now already যদি আমি একটা কন্ট্রাক্ট করে ফেলি কোম্পানির মানে অন্য কারোর সাথে, থার্ড পার্টির সাথে, ওই কন্ট্রাক্টের জন্য আমি কাজ করলে তো এটা আমার ফেটারিং ডিসক্রেশন হবে, এটা তো আমাকে করতেই হবে, ওটা আমার ডিউটি। তাহলে এই অ্যাপ্রোচটাকে তোমার ফুলহ্যাম এন্ড ক্যাব্রা স্টেট, এটাকে তোমার অস্ট্রেলিয়ার একটা কেসও ফলো করা হয়েছে, কেসের নাম হচ্ছে থর্নবাই এন্ড গোল্ডবার্গ কেস। স্যার যদি আমি আমার কন্ট্রাক্টর থেকে কোনো অ্যাডভাইস নিয়ে কিছু করি আর যদি এটাতে আমার কোম্পানির লস সাফার হয়, সেক্ষেত্রে কেমন হবে সিনারিও? মানে স্যার তাহলে এখন ক্যাব্রা স্টেটের সাথে যখন এগ্রিমেন্ট করে যদি এখন দেখা গেল যে লোকাল অথরিটিকে সাপোর্ট না করে আমি সাপোর্ট করছি হচ্ছে ক্যাব্রা স্টেটকে, এই কারণে যদি কোম্পানির শর্ট টার্মে কিছু ফি তারা পাইছে, পরবর্তীতে যদি লস হয়, তাহলে এখানে 173 এর ব্রিচ হবে না, এখানে ব্রিচ হতে পারে হচ্ছে 171 এর ব্রিচ। দে ডিড নট ইউজ দেয়ার পাওয়ার ফর প্রপার পারপাসেস। এটা হতে পারে 172 এর ব্রিচ, যে দে ডিড নট take decision or acted to promote the success of the company. ব্যাপারটা কি বুঝতে পারছো? তার মানে আমাদের কোম্পানি দুই তিনটা সেকশনের আন্ডারে ধরার চেষ্টা করবে, যেটা যেটা তুমি প্রুফ করতে পারবা সেটার জন্য তুমি রেমিডি সাজেস্ট করবা, যেটা প্রুফ করা যাবে না সেটার জন্য তুমি বলবা কোম্পানি রেমিডি পাবে না। যেরকম ভাবে আমরা ক্রিমিনাল লতে করতাম, যে যদি ডিফেন্ডেন্ট ভিকটিমকে জিবিএইচ করে, উন্ডিং করে, আমরা সেকশন 18 এ ধরতাম যদি ইন্টেনশন থাকে, ইন্টেনশন প্রমাণ করা না গেলে আমরা 20-তে চার্জ করতাম, ঠিক না জিনিসটা? আমরা লোয়ার অফেন্সে চলে যেতাম। এখানেও সেম হবে আর কি। ব্যাপারটা কি বুঝে গেছে? যে তাহলে এখানে তুমি পসিবল সেকশনস গুলা তুমি বলতে থাকবে এক্সামিনার। তাহলে 173 এর যদি ব্রিচ হয় তাহলে রেমিডি পাওয়া যাবে হচ্ছে সেম এজ কমন ল রেমিডি। তোমার কমন লতে যে রেমিডি পাওয়া যেত ড্যামেজেস, আর ইকুইটেবল রেমিডি যেটা আছে সেটা হচ্ছে স্পেসিফিক পারফরম্যান্স রিসেশন, এই রেমিডি গুলো পাওয়া যায়। সেকশন 174 যেটা বলতেছে সেটা হচ্ছে যে ডিরেক্টরের ডিউটি কি। তাহলে সেকশন 174 বলে দিচ্ছে এখানে যে একটা ডিরেক্টরের যে ডিউটি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু 174 টু এক্সারসাইজ রিজনেবল কেয়ার, স্কিল এন্ড ডিলিজেন্স। তাহলে একটা ডিরেক্টরকে আমরা কম্পেয়ার করব, সে যখন কোনো একটা ডিসিশন নিবে তখন আমরা ডিফেন্ডেন্ট যে ডিরেক্টর থাকবে তার স্ট্যান্ডার্ড অফ কেয়ারটা কম্পেয়ার করা হবে হচ্ছে উইথ এ রিজনেবল ডিরেক্টর। তার জায়গায় যদি একটা রিজনেবল ডিরেক্টর থাকতো, সে কি ডিসিশন মেক করতো? তাহলে একটা রিজনেবল ডিরেক্টর যদি এই লেভেলে স্কিল অ্যাপ্লাই করে, স্কিল ডিলিজিয়েন্স অ্যাপ্লাই করে, তাহলে আমরা ডিফেন্ডেন্টের কাছ থেকেও আশা করব যে সেও এই লেভেলের তোমার রিজনেবল কেয়ার, স্কিল এন্ড ডিলিজিয়েন্স সে নিবে। তাহলে ডিফেন্ডেন্টের কেয়ার, স্কিল এবং ডিলিজিয়েন্সটা হবে হচ্ছে কার মতো? একটা রিজনেবল ডিরেক্টরের মতো। এখন ডিফেন্ডেন্ট যদি এখান থেকে নিচে নেমে আসে তখন আমরা বলবো যে এখানে ব্রিচ হয়ে গেছে কোন সেকশনের? সেকশন 174। ক্লিয়ার জিনিসটা?
তাহলে 174 এর জন্য আমাদেরকে দেখাতে হবে whether the defendant directors care, skill and diligence fell below the standard of a reasonable man. তাহলে আন্ডারলাইন আমরা করে ফেলতে পারি যে সেকশন 174 gives statutory effect to the modern judicial stance taken towards the determination of standard of care expected of directors. A director of a company must exercise reasonable care, skill and diligence. This means তোমার care, skill and diligence that would be exercised by reasonably diligent person. তাহলে আমরা কম্পেয়ার করব হচ্ছে একটা রিজনেবল পারসনের সাথে, যে একটা রিজনেবল ডিরেক্টর যে তার যে জেনারেল নলেজ থাকবে, স্কিল থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, সেই জায়গায় থাকলে কি করতো, ক্যারিং আউট দ্য ফাংশনস আউট এট দ্য ডিরেক্টর ইন রিলেশন টু দ্য কোম্পানি। ক্লিয়ার? বুঝতে তো কোনো সমস্যা নাই। তাহলে এ ডিরেক্টর উইল বি এটা কনসিডার্ড উইথ এ রিজনেবল ডিরেক্টর। তাহলে আমাদের ডিফেন্ডেন্ট ডিরেক্টর একটা কোম্পানির ধরো যে 5 জন ডিরেক্টর ছিল, এ বি সি ডি এবং ই। এখন তারা ডিসাইড করেছে হচ্ছে যে আমরা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি করব, কিন্তু তোমার কোম্পানির শেয়ার হোল্ডাররা বলছিল যে আপনারা যদি কার্পেট বা লেদারের বিজনেস করেন ভালো হবে, কিন্তু তারা মনে করলো না ফার্মাসিউটিক্যালসটা ভালো হবে। তারা সবকিছু মার্কেট রিসার্চ করে ডিসিশনটা মেক করেছে, কিন্তু দেখা গেল যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে লস হয়ে গেছে। শেয়ার হোল্ডাররা বলতেছে আমরা তো আগেই বলছিলাম যে আপনারা লেদারের বিজনেস করলে ভালো হইতো। তারা কি 174 ব্রিচ করেছে কিনা আমরা দেখবো, যে তারা যে ডিসিশনটা মেক করছে মার্কেট অ্যাসেসমেন্ট সবকিছু করে তারা ডিসাইড করছে যে তারা কোনটা করবে, তোমার এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তাদের জায়গায় যদি অন্যজন থাকলে সেম কাজ করতো তাহলে তো 174 এর ব্রিচ হবে না। আর যদি কোম্পানি দেখাতে পারে যে অনেকগুলা ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়ে গেছে, মেডিসিনের তোমার এখন কনজাম্পশন কম বা হচ্ছে গিয়ে মানে মেডিসিনের প্রোডাকশন বেশি কিন্তু সেল কমে গেছে সেই তুলনায়, তাহলে অন্য কোনো রিজনেবল ডিরেক্টর থাকলে ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখন আর করতো না, তারা অন্য কোনো বিজনেস করতো। তাহলে কিসের ব্রিচ হবে? 174 এর ব্রিচ হবে। ক্লিয়ার জিনিসটা? এ বি সি ডি মিলে, ই মিলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে কোম্পানির ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট করতে দিয়েছে। এখন ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ভুলভাবে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট করছে, এই জন্য কোম্পানির লস হয়ে গেছে। এখন এ বি সি ডি ই খোঁজ খবর সবই নিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে কাজটা দিয়ে আসছিল, অডিটরকে কাজটা দিয়ে আসছিল। তাহলে রিজনেবল ডিরেক্টর থাকলে কি করতো? সেম কাজই করতো। তারাও বুঝতে পারতো না যে আরে ওনার মানে এডুকেশনাল ডকুমেন্টস গুলা জাল, তারা তো বুঝতে পারতো না, আমরা তো খোঁজ খবর নিয়েছিলাম সবকিছু। ক্লিয়ার? এখন কন্ট্রাস্টিং সিচুয়েশন, এ বি সি ডি ই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা যে অডিটরকে কাজটা দিয়েছে, অডিটরকে কাজটা দেওয়ার আগে কোনো ডকুমেন্ট দেখে নাই, তাদেরকে লাইসেন্স আছে কি নাই দেখে নাই, এডুকেশনাল সার্টিফিকেট দেখে নাই, তাহলে কিসের ব্রিচ হবে? 174 এর ব্রিচ হবে। বিকজ এ রিজনেবল ডিরেক্টর উড হ্যাভ চেকড ক্রেডেনশিয়ালস, তারা তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতো, ঠিক না? তাহলে তো এরকম হতো না, তাহলে ব্রিচ হবে না এখানের মধ্যে। এখন 174 সাবসেকশন বি, 174 সাবসেকশন 2 এর বি, বিটা কখন অ্যাপ্লাই হবে? জেনারেলি তুমি অ্যাপ্লাই করবে 174, যেখানে বলতেছে হচ্ছে গিয়ে 174 সাবসেকশন 1 ডিরেক্টর মাস্ট এক্সারসাইজ রিজনেবল কেয়ার, স্কিল এন্ড ডিলিজেন্স। আর 174 সাবসেকশন 2 তে বলা আছে স্ট্যান্ডার্ডটা কি হবে, স্ট্যান্ডার্ডটা হবে কি রিজনেবল পারসনের স্ট্যান্ডার্ড। আর 174 সাবসেকশন 2 এর বিতে যেটা বলতেছে একজন ডিরেক্টরের যদি কোনো স্পেশাল স্কিল থেকে থাকে তাহলে স্ট্যান্ডার্ডটা হায়ার স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তাহলে আমাদের যে ডিরেক্টর উনি হচ্ছে একজন ফার্মাসিস্ট। ডিরেক্টর নিজেই একজন ফার্মাসিস্ট। এখন উনি তো জানবে যে ফার্মাসিস্ট হিসেবে যে কোন মেডিসিনগুলোর চাহিদা বেশি, বর্তমানে কোন মেডিসিনগুলো প্রোডাকশন করলে বিক্রি হবে। এখন ডিরেক্টর ফার্মাসিস্ট যে মেডিসিনগুলো প্রোডাকশন করলো এই মেডিসিনগুলোর আসলে ব্যবহার কম, তার মানে এগুলো বিক্রি হবে না। ক্লিয়ার? এখন ওই আসলেই প্রোডাকশন করার পর বিক্রি হয় নাই, কোম্পানি লস করছে হচ্ছে গিয়ে তোমার 90,000 পাউন্ডস।
ডিরেক্টর বলতেছে আপনি আমাকে কম্পেয়ার করবেন হচ্ছে উইথ রিজনেবল ডিরেক্টর। তাহলে আমার জায়গায় একটা রিজনেবল ডিরেক্টর থাকলে সেও তো একই কাজ করতো, কারণ ওই ডিরেক্টরও তো বুঝতো না যে কোন মেডিসিন প্রোডাকশন করলে ভালো হবে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো সব ধরনের মেডিসিনই তৈরি করে, কোনোটা বিক্রি হয় কোনোটা হয় না। কিন্তু এইখানে আমাদের কোম্পানি আর্গুমেন্ট করবে যে তোমাকে তো আমরা কম্পেয়ার করব না উইথ এ রিজনেবল ডিরেক্টর, তোমাকে কম্পেয়ার করবো উইথ এ রিজনেবল ডিরেক্টর যার স্পেশাল স্কিল আছে। আমরা কম্পেয়ার করব হচ্ছে এ ডিরেক্টর হু হ্যাজ দিস স্পেশাল স্কিল, ডিরেক্টর উইথ স্পেশাল স্কিল। তুমি ওই মানে তোমার যেহেতু স্কিল ছিল তুমি ফার্মাসিস্ট, তার মানে দেয়ার উইল বি এ ব্রিচ অফ ডিউটি, ওখান থেকে তুমি নিচে নেমে আসছো। বুঝতে পারছো জিনিসটা? একটা ডিরেক্টর যদি লয়ার হয় কম্পেয়ার হবে কি রিজনেবল ডিরেক্টর হু ইজ এ লয়ার। একটা ডিরেক্টর যদি অডিটর হয় তাহলে কম্পেয়ার করা হবে রিজনেবল ডিরেক্টর হু ইজ এ অডিটর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ব্যাপারটা কি বুঝে গেছে? এটা হচ্ছে কোন সেকশন? সেকশন 174 সাবসেকশন 4 এর বি। দ্য জেনারেল স্কিল এক্সপিরিয়েন্স দ্যাট দ্য ডিরেক্টর হ্যাজ। সহজ না ব্যাপারটা? তাহলে ডিরেক্টরের যদি নিজের কোনো স্পেশাল স্কিল থেকে থাকে তার ধরা খাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ কি তখন তাকে কম্পেয়ার করা হবে এই স্কিল সহ একজন ডিরেক্টরের সাথে। এই জন্য লেখা আছে দেখবা প্লাস এক্সপিরিয়েন্স কনসার্ন অফ দ্য ডিরেক্টর। তাহলে এটা কখন হবে? 174 সাবসেকশন 2 এর বি, আর রিজনেবল পারসন হচ্ছে 174 সাবসেকশন 2 এর এ। সহজ না? এখন তোমার কেস পড়লেই ঝামেলা শেষ। আর কেস তো এখন মেমোরাইজ করা লাগবে না, তোমার তো ওই যে নাটশেল আছে, নাটশেলের মধ্যে কেস সব দেওয়া আছে, 2-3টা প্রিন্সিপাল লিখে দিবা। তাহলে এখানে টেস্টটা হচ্ছে অবজেক্টিভ টেস্ট, দুই জায়গায় এটা অবজেক্টিভ, ঠিক না? স্কিল না থাকলেও অবজেক্টিভ, তখন হবে রিজনেবল ডিরেক্টর, আর স্কিল থাকলে হবে ওই স্কিল সহ একজন রিজনেবল ডিরেক্টর, ঠিক না জিনিসটা? তাহলে সাবজেক্টিভ কনসিডারেশন অ্যাপ্লাই হবে কখন? 174 সাবসেকশন 2 এর বি এর বেলায়। তাহলে এখন রি ডি জেন অফ লন্ডন, এই কেসে যেটা হয়েছে এখানের ভিতরে যে একটা কোম্পানি কিছু প্রপার্টি গেছে ইন্স্যুরেন্স করার জন্য, ঠিক আছে, প্রপার্টি ইন্স্যুরেন্স করতে গিয়েছে। এখন তোমার ইন্স্যুরেন্স কোম্পানি বলে দিয়েছে যে আমরা কি কি জিনিসের ইন্স্যুরেন্সটা আমরা করব প্রোডাক্টের, ঠিক আছে জিনিসটা। এখন তো এখন ইন্স্যুরেন্সের কাগজপত্রগুলা ভালো মতো না পড়ে উনি সাইন করে দিচ্ছে। ভালো মতো পড়লে দেখতো যে এখানে ইন্স্যুরেন্স কাভারেজটা অনেক কম হবে। ক্লিয়ার জিনিসটা? যে তাদের প্রোডাক্টের ভ্যালু 1 মিলিয়ন পাউন্ড, কিন্তু ডেস্ট্রয় হলে তারা মাত্র 10,000 পাউন্ড দিবে। তাহলে একটা রিজনেবল ডিরেক্টর কি করতো না? এই ডকুমেন্টে সাইন করতো না, কিন্তু আমাদের ডিরেক্টর তো করে চলে আসছে। তাহলে সে কোন সেকশনের ভায়োলেশনে পড়বে? 174 এ, ঠিক না জিনিসটা? যে তুমি ইন্স্যুরেন্সের কাগজ না পড়ে তুমি সাইন করলা কেন? এই রিজনেবল ডিরেক্টর তোমার এই কাজটা করতো। ক্লিয়ার জিনিসটা? তাহলে 174 এর ভায়োলেশনে একজন পার্সন একাও পড়তে পারে, আবার অ্যাজ এ হোল সবাই পড়তে পারে। ক্লিয়ার জিনিসটা? তাহলে ইন্স্যুরেন্সের ডকুমেন্ট একজনকে চেক করতে দিয়েছিল, সে চেক করে নাই, তাহলে সে লায়াবল হবে। আবার যদি তিনজনকে রেসপন্সিবিলিটি দেওয়া থাকে, কেউই চেক করে না, তাহলে সবাই লায়াবল হবে। তাহলে 174 এর লায়াবিলিটি আসতে পারে পার্সোনাল অথবা কালেক্টিভ। কোন কেস? রি বেয়ারিংস পিএলসি। আচ্ছা, তাহলে a director is not bound to give continuous attention to the affairs of the company. However, একটা ডিরেক্টরের এরকম রেসপন্সিবিলিটি 174 দিচ্ছে না যে তাকে নিতে হবে হচ্ছে কেয়ার, স্কিল এবং ডিলিজেন্স, বাট কোনটা? রিজনেবল। তাহলে একটা রিজনেবল ডিরেক্টর কি দেখা গেল যে সে প্রতিদিনই তোমার 8 ঘন্টা অফিস করবে, এরকম তো নাও হতে পারে। 365 দিনের মধ্যে শুধু ফ্রাইডে স্যাটারডে বাদ দিয়ে সে সব দিনই যাবে, এরকম তো নাও হতে পারে। একটা রিজনেবল পার্সনও কিন্তু দেখা গেল যে তোমার সে অ্যাবসেন্ট থাকতে পারে ইন বোর্ড অফ ডিরেক্টরস মিটিং। বোর্ড অফ ডিরেক্টরস মিটিং বছরে 100টা হলে সে হয়তো 8-10টাতে সে নাও থাকতে পারে। তাহলে দিস ব্রিচেস আর অ্যালাউড। ক্লিয়ার জিনিসটা? বাট এখন বোর্ড মিটিং হচ্ছে 100, সে মাত্র 40টাতে প্রেজেন্ট ছিল, 50টাতে প্রেজেন্ট ছিল, তাহলে 174 এর ভায়োলেশন হয়ে যাবে।
ক্লিয়ার? আচ্ছা, একটা ডিরেক্টর যদি বলে এখানের ভিতরে যে আমি এই ব্যাপারটা সম্পর্কে জানতাম না, হ্যাঁ, তোমার তোমার এখানে লিটল ওয়েট ইজ গিভেন টু এনি কন্টেনশন দ্য ফ্যাক্ট দ্য ডিরেক্টর ওয়াজ আনঅ্যাওয়্যার অফ দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স। এটা কোনো ডিফেন্স হবে না যে আমি তো এই ব্যাপারটা সম্পর্কে জানতাম না, বিকজ তোমার তো স্ট্যান্ডার্ড হবে হচ্ছে রিজনেবল কেয়ার, স্কিল এন্ড ডিলিজেন্স। A director cannot take a passive role in the management of the company. একটা কোম্পানিতে যদি ডিরেক্টর থাকে হচ্ছে এ বি সি ডি ই, আর বি যদি বলে যে এরা সবাই, আমরা সবাই ফ্রেন্ড, একসাথে কলেজে ছিলাম, ইউনিভার্সিটিতে ছিলাম, আমি আসলে অত বেশি ইনভলভ হতে চাই না, এ সি ডি ই যা ডিসিশন নিবে সেটাই আমার ডিসিশন, এই জন্য সে বোর্ড মিটিং এ আসে না। কার উপরে নির্ভর করে বসে আছে? এ সি ডি ই এর উপর। এটার মাধ্যমে সে দুইটা ডিউটি ব্রিচ করে ফেলছে। কি কি দুইটা ডিউটি? এক্সিলেন্ট 173 আর অ্যাটেন্ড করছে 174, কারণ ইউ আর নট টেকিং রিজনেবল কেয়ার, স্কিল এন্ড ডিলিজেন্স। তুমি বোর্ড মিটিং এ আসতেছো না, তোমাকে কোম্পানি থেকে ডিরেক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে, তোমাকে স্যালারি দেওয়া হচ্ছে, অথচ তুমি বলতেছো কে ডিসিশন মেক করলেই হবে? এ সি ডি ই মেক করলেই হবে। ইউ ক্যানট টেক এ প্যাসিভ রোল। প্যাসিভ ডিরেক্টর বলে কিছু নাই। ডিরেক্টর মানেই তোমাকে থাকতে হবে হচ্ছে অ্যাক্টিভ, কারণ তুমি তো ট্রাস্টি। কোম্পানির শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট দেখতে হবে, কোম্পানির ইন্টারেস্ট তোমাকে দেখতে হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে ওয়ান ক্যানট বি এ স্লিপিং ডিরেক্টর। যে বলবে যে আমি তো আসলে স্লিপিং ডিরেক্টর ছিলাম, সে সাথে সাথে লায়াবল হয়ে যাবে আন্ডার 173 এবং 174। বুঝা গেছে জিনিসটা? তাহলে এরকম আরো কয়েকটা কেসেস দেওয়া আছে এখানে, তুমি মানে ওই দুইটা তিনটা কেসই এনাফ। আচ্ছা, লাস্ট একটা ইস্যু হচ্ছে যে একটা ডিরেক্টর কি কখনো তার রেসপন্সিবিলিটি কাউকে ডেলিগেট করতে পারে কিনা? ক্যান হি ডেলিগেট হিজ রেসপন্সিবিলিটি? ডেলিগেশন কি অ্যালাউড হবে কিনা? ডেলিগেশন অ্যালাউড হবে। একটা ডিরেক্টরের ধরো যে তোমার আছে না নাকি হ্যান্ড আউটের মধ্যে? নাই? হ্যাঁ আছে তো এই জিনিসগুলো নাকি? এই যে এই কেসটা আছে না যে রিওয়েস্ট মিট প্যাকিং সার্ভিসেস লিমিটেড, আছে না? হ্যাঁ। এখন একটা ডিরেক্টর কি তার রেসপন্সিবিলিটি ডেলিগেট করতে পারবে কিনা? ডেলিগেট সে করতে পারবে, কারণ এখন একটা ডিরেক্টর তো বোর্ড মিটিং অ্যাটেন্ড করতে হবে, কোম্পানির মার্কেটিং দেখতে হবে, তারপরে কোম্পানির তোমার রিক্রুটমেন্ট করার আগে রিক্রুটমেন্ট করতে হবে। তাহলে এখন সে টাইপের কাজ একজনকে দিতে পারে, প্রিন্টিং এর কাজ আরেকজনকে দিতে পারে। তাহলে ডিরেক্টর তার কাজ তার সাবঅর্ডিনেটকে ডেলিগেট অবশ্যই করতে পারবে, বাট তার রেসপন্সিবিলিটি হচ্ছে ডেলিগেট করার পরে সুপারভাইজ করা তারা ঠিকমতো কাজটা করেছে কিনা। তার মানে সে যাকে ডেলিগেট করছে সে যদি কাজটা করতে গিয়ে ভুল করে, রেসপন্সিবিলিটি চলে আসবে ডিরেক্টরের উপরে। বুঝতে পারছো জিনিসটা? আমরা ফার্স্ট ইয়ার একটা চ্যাপ্টার পড়ছিলাম, মনে আছে, পাবলিক লতে মিনিস্টারিয়াল রেসপন্সিবিলিটি, যে একটা মিনিস্টারের যদি কোনো সিভিল সার্ভেন্ট ভুল করে কার উপর দায়িত্ব চলে আসবে। সিমিলারলি কোম্পানির ক্ষেত্রে সেম, যে ডিরেক্টর যাকে ডেলিগেট করে সে যদি কোনো ভুল করে, রেসপন্সিবিলিটি চলে আসবে অন ডিরেক্টর। তাহলে সহজ না? তাহলে বলো 171 জানি আমরা কি পড়েছিলাম? ডিরেক্টরকে কি করতে হবে? টু অ্যাক্ট উইদিন পাওয়ার্স। কনস্টিটিউশনের যে পাওয়ার্স থাকবে সেটা অনুযায়ী পাওয়ার এক্সারসাইজ করতে হবে, আর হচ্ছে গিয়ে কনস্টিটিউশন এক্সিড করতে পারবে না। 172 ডিরেক্টর মাস্ট, হ্যাঁ, টেক ডিসিশন অর অ্যাক্ট টু প্রমোট দ্য সাকসেস অফ দ্য কোম্পানি। 173 তে কি বলা আছে? ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট। 174 এ কি বলা আছে? রিজনেবল কেয়ার, স্কিল এন্ড ডিলিজেন্স। জেনারেলি কম্পেয়ার করা হবে উইথ রিজনেবল পারসন বা রিজনেবল ডিরেক্টর, আর যদি স্পেশাল স্কিল থাকে তাহলে 174 2B তে বলা আছে কম্পেয়ার করা হবে উইথ স্কিলড ডিরেক্টর। সহজ না ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমাদের ডিরেক্টর ডিউটিস স্লাইড 1টা আমাদের কমপ্লিট হয়ে গেল এখানে। এখন আমরা দেখে ফেলি হচ্ছে না, ব্রিজ হবে না। শুধু ওই যে স্কিল এন্ড রিজনেবল কেয়ার, হ্যাঁ হ্যাঁ, ওইটা ব্রিজ হবে। তাহলে এখন আমরা এখান থেকে যেটা দেখে ফেলবো সেটা হচ্ছে স্লাইড 2তে যেটা দেওয়া আছে। স্লাইড 2তে আমরা দেখে ফেলবো হচ্ছে গিয়ে আজকে প্রথমে 176, তারপরে 177 এবং 170, এই সেকশনস গুলো আমরা আজকে দেখে ফেলি। তাহলে দেখো তো স্লাইড নাম্বার 22। পাইছো সবাই?
তাহলে সেকশন 176 খুবই সহজ সেকশন। তাহলে সেকশন 176 এ বলতেছে হচ্ছে a director must not accept a benefit from a third party conferred by reason of his being a director or his doing or not doing anything as director. Slide number 22. আছে না? তাহলে এ ডিরেক্টর মাস্ট নট অ্যাকসেপ্ট বেনিফিট, কারো কাছ থেকে সে বেনিফিট নিতে পারবে না। একটা কোম্পানির কোনো ডিরেক্টর, ধরো ডিরেক্টর এক, তোমার ডিরেক্টর এক্স বা ডিরেক্টর ওয়াই, মাস্ট নট অ্যাকসেপ্ট এ বেনিফিট ফ্রম এ থার্ড পার্টি, কোনো থার্ড পার্টির কাছ থেকে সে কোনো বেনিফিট নিতে পারবে না, কনফার্ড বাই রিজন অফ হিজ বিং এ ডিরেক্টর। তাহলে কোম্পানি ডিরেক্টর হওয়ার কারণে সে কোনো বেনিফিট নিতে পারবে না, অথবা হি ইজ ডুইং or not doing anything as a director. তাহলে এখন সেকশন 176 এ যেটা বলতেছে যে একটা কোম্পানির যদি একটা ডিরেক্টর থাকে, এখন কোম্পানির একটা ডিরেক্টরকে বললো যে এখানে যে তুমি যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা থার্ড পার্টির কাছ থেকে কোম্পানির জন্য পারচেজ করতে হবে, কিছু তোমার ফ্লোর ম্যাট পারচেজ করতে হবে, কার্পেট ফ্লোর ম্যাট পারচেজ করতে হবে। ডিরেক্টর গেল হচ্ছে থার্ড পার্টির কাছে, কোম্পানি তাকে দিয়ে দিছে হচ্ছে ফ্লোর ম্যাট কেনার জন্য 20,000 পাউন্ডস। এখন সে গিয়ে থার্ড পার্টির কাছে যখন কিনতে গেল 20,000 পাউন্ডস দিয়ে ফ্লোর ম্যাট, তারা বলতে যাচ্ছে যে আপনি যদি 20,000 পাউন্ডসের ফ্লোর ম্যাট কিনেন তাহলে আমরা একটা লয়ালিটি ডিসকাউন্ট দিই, সেটা হচ্ছে আপনাকে আমরা দিব হচ্ছে 10% ডিসকাউন্ট, মানে 2,000 পাউন্ড আমরা দিব 10% ডিসকাউন্ট। এখন আমাদের ডিরেক্টর এক্স যেটা করছে সেটা হচ্ছে গিয়ে যে সে এই যে তোমার 2,000 পাউন্ডস এটা সে রিসিভ করে নিজের কাছে রেখে দিচ্ছে, কোম্পানিকে দেয়নি। তাহলে এখানে তো আমরা বলতে পারতেছি না যে হি ডিড নট এক্সারসাইজ রিজনেবল কেয়ার, স্কিল এন্ড ডিলিজেন্স, এমন না যে হি অ্যাক্টেড টু তোমার মানে আমরা বলতে পারি যে আন্ডারমাইন দ্য ইন্টারেস্ট অফ দ্য বা সাকসেস অফ দ্য কোম্পানি, বা আমরা এটাও বলা যাচ্ছে না যে সে মানে কোম্পানির তোমার কনস্টিটিউশন ব্রিচ করে কোনো কিছু সে করেছে, এরকম তো কিছু হয়নি। আর সে যে কাজটা করেছে সেটা হচ্ছে কি যে ডিরেক্টর মাস্ট নট অ্যাকসেপ্ট এ বেনিফিট, সে একটা বেনিফিট নিয়েছে কার কাছ থেকে, ফ্রম এ থার্ড পার্টি। এবং এই থার্ড পার্টি কি তাকে এই টাকাটা দিত না যদি সে কোম্পানির কিনা হতো, ডিরেক্টর না হতো। হ্যাঁ, তাহলে এই 10% ডিসকাউন্ট পাওয়ার কথা ছিল কার, কোম্পানি, কিন্তু কে রিসিভ করলো, ডিরেক্টর। তাহলে এখানে ব্রিচ হবে 176। বুঝা গেছে জিনিসটা? তাহলে এরকম কোন সিক্রেট প্রফিট সে যদি মেক করে তাহলে there will be a breach of 176। তাহলে ডিউটি is an element of wider no conflict duty laid down in 175 and is too will not infringe the acceptance of benefit cannot reasonably be regarded as likely to give rise to conflict of interest. তাহলে বেনিফিট বলতে যেটা বোঝায়, যেটা আমরা একটা এক্সাম্পল দিলাম, বেনিফিট হতে পারে ফাইনান্সিয়াল অথবা বেনিফিট হতে পারে হচ্ছে নন ফাইনান্সিয়াল। এটা তো টাকা দিয়ে দেখালো, এরকম যদি হয় যে আমি ফাইনান্সিয়াল বেনিফিট দেওয়া হবে না, বাট আপনি যেহেতু 20,000 পাউন্ডের কার্পেট কিনতেছেন এখানে, আপনার বাসায় আমরা 2টা কার্পেট ডেলিভারি করে দিব, এটাও তো হতে পারে নন ফাইনান্সিয়াল। ঠিক আছে, যে ওনারা কোনো একটা প্লেনের টিকিট দিয়ে দিবে, এটাও কি হতে পারে নন ফাইনান্সিয়াল। অথবা ওনার একটা পরিচিত লোককে ওই কার্পেটের দোকানে চাকরি দিয়ে দিবে, ওটাও কি হতে পারে, নন ফাইনান্সিয়াল। আর কোম্পানি যদি বোর্ড মিটিং এ অথরাইজ করে দেয়, যদি বলে দেয় এখানে যে সে এরকম সিক্রেট বেনিফিট যদি সে নিতে চায় নিতে পারবে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। সেকশন 180 সাবসেকশন 4 এ বলতেছে ডিরেক্টরকে যদি রেসপন্সিবিলিটি দেওয়া হয়, তোমাকে 20,000 পাউন্ড দেওয়া হলো কার্পেট কেনার জন্য, এখন তুমি যদি আর ডিসকাউন্ট পাবা সেটা তোমার, তাহলে তো আর সুবিধা নেই। তাহলে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস ক্যান অথরাইজ দিস বেনিফিট। আগে আসতে হবে। আর পরে করতে গেলে এটাকে তোমার রেটিফিকেশন করতে হবে, আর না হলে কোর্ট যদি তাকে রিলিফ দেয়। হতে পারে, তাহলে তুমি বলবা যে, তখন তুমি বলবা যে এখানে একটা ব্রিচ হতো 176 এর, however as it has been ratified, therefore you will not be liable, কারণ কোম্পানি has the authority to ratify such agreement। একমাত্র ফ্রডুলেন্ট ট্রানজাকশন না হলে সব ধরনের ট্রানজাকশনই
রেটিফাই করা যায়। তাহলে 176 আমাদের হয়ে গেল। তাহলে আজকে 173 করলাম, 4 তারপরে হচ্ছে 6 আমাদের করা হয়ে গেছে। আর আগে করা হয়েছিল হচ্ছে 171 172। এখন আমরা দেখে ফেলি হচ্ছে 177, সেকশন 177। একদম ছোট ছোট না, আর তুমি দেখবা যে নাটশেলটা পড়লে আরো ছোট হয়ে মানে ইয়ে হয়ে যাবে। 9 পেজের বাইরে তোমার কিছুই দেখা লাগবে না পরীক্ষার সময়, ঠিক আছে? এটা থেকে তুমি আরো ছোট 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 করে যতটুকু লেখা যায় অতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবে। পরীক্ষায় অ্যান্সার করা এই চ্যাপ্টারটা সবচেয়ে সহজ আর কি। আর অনেকটুকু সুবিধা আছে, তো তুমি ইয়ে করতে পারবা, কি জানি বলে, ওই যে তুমি অ্যারো ছুটতে পারবা, ধরো 4টা, একটা লাগলেই হয়েছে। আর তোমার তো একটা ব্রিজ না, তুমি 4টা ব্রিজ বলে দিবা, এর মধ্যে দেখা গেল যে 3টা আসলে ব্রিজ হওয়ার কথা, আরেকটা তুমি এডিশনাল লিখছো। পসিবিলিটি অফ ব্রিজ দেখলাম না আমরা, হতে পারে কিনা দেখছি না আমরা, হতে পারে একই অ্যাক্টের জন্য তো মাল্টিপল ব্রিজ হচ্ছে, ঠিক না জিনিসটা? তো এই টেকনিকটা শিখে নিতে হবে আর কি এখানে। এখন আমরা দেখি 177 এ কি বলা আছে। এখানে তোমার কমন ল আর স্ট্যাচুট একদম পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন কমন ল যেটা বলতো সেটা হলো যে একটা পার্সন, একটা ডিরেক্টর, কোম্পানির এখানে অনেকজন ডিরেক্টর আছে, একজনের নাম হচ্ছে এ, বি, সি, ডি এবং ই, এবং এই কোম্পানিটা তৈরি করে হচ্ছে গিয়ে তোমার ল্যাপটপস। এখন এই ল্যাপটপের জন্য তাদের যেটা লাগবে সেটা হচ্ছে হার্ড ড্রাইভ লাগবে। ল্যাপটপটা তারা তৈরি করে, কিন্তু তাদের মানে আমরা ধরি সফটওয়্যার লাগবে। ল্যাপটপের জন্য তাদের কোনটা লাগবে? সফটওয়্যার লাগবে। হার্ডওয়্যার তো তারা তৈরি করতেছে, কিন্তু সফটওয়্যার লাগবে। এখন সফটওয়্যার তো কিনতে হবে। এখন আগে তারা সফটওয়্যার বিভিন্ন লোকের কাছ থেকে কিনতো। এখন এই কোম্পানির ডিরেক্টর এ নিজে একটা সফটওয়্যার কোম্পানি ওপেন করেছে। কে ওপেন করছে এটা? ওয়াই লিমিটেড নামের একটা কোম্পানি এ। এখন কোম্পানি যে সফটওয়্যার কিনে, হ্যাঁ, জেনারেলি তারা সফটওয়্যার আগে কিনতে হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে 30,000 পাউন্ড দিয়ে সফটওয়্যার কিনতে। তাহলে এর কাছ থেকে কত টাকা দিয়ে কিনবে? 30,000, এরকমই একটা প্রাইস হবে, বা 35 হবে অথবা 25 হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম ট্রানজাকশন সে কোম্পানির সাথে করতে পারবে কিনা। ক্যান এ ডিরেক্টর এন্টার ইনটু এ ট্রানজাকশন উইথ দ্য কোম্পানি? কমন ল যেটা বলতেছে সেটা হচ্ছে এটা ইলিগাল, এটা করা যাবে না, এটা তোমার ভয়েড হয়ে যাবে। এরকম যদি কোম্পানি যদি পরবর্তীতে বলে তোমার কাছ থেকে আমি সফটওয়্যার কিনছিলাম 30,000, ট্রানজাকশন ভয়েড, তাহলে বোথ পার্টিজ উইল বি পুট ব্যাক টু দেয়ার প্রি কন্ট্রাকচুয়াল পজিশন, রিসেশন হবে। সফটওয়্যার দিয়ে দিবে কাকে? এ কে, আর তারা কত টাকা নিয়ে নিবে তার কাছ থেকে? ব্যাপারটা কি বুঝতে পারছো? কেন বলা হয়েছিল অ্যাবারডিন রেনো এন্ড ব্লেকি ব্রাদার্স কেসে? জাজ বলছিল, লর্ড জাস্টিস ক্র্যানওয়ার্থ বলছে যে যখন এ সফটওয়্যার কোম্পানি ওয়াই লিমিটেড এর হয়ে সফটওয়্যারের দাম বলবে তখন সে বেশি বলবে, আবার যখন সে এই ল্যাপটপ কোম্পানির ডিরেক্টর হয়ে কিনতে যাবে তখন সে কম দামে কিনতে যাবে। তাহলে তুমি নিজের সাথে নিজের একটা বার্গেনিং হয়ে যাচ্ছে, সেলফ ডিলিং, নিজের সাথে নিজে তুমি ডিল করতেছো। এখানে তুমি কখনোই অনেস্ট থাকতে পারবে না। তুমি এই কোম্পানির বেনিফিটের কথা তোমার মাথায় আসবেই। দ্য শেফার্ড ক্যানট বিকাম দ্য উলফ। বুঝতে পারছো? যে মেষপালক সে কখনোই, মেষপালককে দায়িত্ব দিলে অনেক সময় সে কি হতে পারে? উলফ হয়ে যেতে পারে। মানে তাকে দায়িত্ব দিচ্ছিল ভেড়াগুলোকে লুক আফটার করার জন্য, কিন্তু সে নিজেই ভেড়া খেয়ে ফেলবে। শেফার্ড ক্যান বিকাম দ্য উলফ। এই কারণে বলা হতো যে তুমি এটা করতে পারবে না। বুঝতে পারছো কোন কেসে বলতেছে? অ্যাবারডিন রেলওয়ে এন্ড ব্লেকি ব্রাদার্স। এবং এই কেসটাকে অনেকগুলা কেস ফলো করছে, টিটো এন্ড ওয়ার্ডেল কেসে ফলো করেছে। এই ক্ষেত্রে বলতেছে শেফার্ড মাস্ট নট বিকাম এ উলফ। ভালো কথা না? কিন্তু বর্তমান যুগে ঝামেলা হয়ে গেছে। বর্তমান যুগে ঝামেলা হচ্ছে এখানে যে আমরা তো এখন একটা মানে এরকম একটা সোসাইটিতে বসবাস করি যেখানে মানে না বলাটাই মানে তোমার একটা হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয়ে যায়। যে লেসবিয়ান যদি কেউ থেকে থাকে বা যদি কেউ হোমোসেক্সুয়াল থেকে থাকে, তোমার এই রাইটটা নাই, এটা বললেই ওই কোম্পানি বা ওই পার্সন তোমার
হ্যাঁ মানে আমরা মানে ইয়ে হয়ে যাবে কি তাকে ক্রিটিসাইজ করা হবে যে সে হিউম্যান রাইটস আপহোল্ড করে না। ঠিক না জিনিসটা? এই জিনিসগুলো এখন অ্যালাউড হয়ে গেছে, মানে তোমার করাপশন বা এই জিনিসগুলো অ্যালাউড। এখন আর শেফার্ডকে উলফ হইতে কোনো বাধা নাই। সেকশন 177 এ বলতেছে একটা ডিরেক্টর কোম্পানির সাথে 100% কন্ট্রাক্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। কোম্পানি তোমার সফটওয়্যার লাগবে, আমার কোম্পানি আছে, আমি কোম্পানি থেকে দিব। আমি ওয়াই লিমিটেডের থেকে এক্স লিমিটেডে আমি কোনটা সাপ্লাই করব? সফটওয়্যার, কোনো সমস্যা নেই। 177 বলতেছে জাস্ট তোমাকে একটা জিনিস করতে হবে, কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে যে 5 জন আছে এ বি সি ডি ই, তাদেরকে জাস্ট তুমি ইনফর্ম করলেই চলবে। তুমি জাস্ট তাদেরকে অবশ্যই ইনফর্ম করে ফেলবা, যদি এ হয়ে থাকো তুমি বি সি ডি ই কে ইনফর্ম করবা। রেজলিউশন পাস হতে হবে না, জাস্ট ইনফরমেশন। তার মানে এখন যে লটা চলে আসছে সেটা হচ্ছে, আগে যেটা ছিল সেলফ ডিলিং প্রহিবিটেড, এখন সেলফ ডিলিং অ্যালাউড, শুধু ডিউটি এখন হয়ে গেছে জাস্ট টু ইনফর্ম। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? তার মানে এখন একটা পার্সন ডিরেক্টর কোম্পানির সাথে ট্রানজাকশন করতে পারবে, তাকে শুধু জানালেই হবে বোর্ড অফ ডিরেক্টরসকে। ওরালি ইনফর্ম করলেও হবে, ইন রাইটিং করলেও হবে, ফর্মালি ইনফর্ম করলেও হবে, ইনফর্মালি ইনফর্ম করলেও হবে। হ্যাঁ, রেস্টুরেন্টে বসে ইনফর্ম করতে গেছে, মেয়ের গায়ে হলুদে গিয়ে ইনফর্ম করতে গেছে, কোনো সমস্যা নাই, ইনফর্ম করলেই হলো। বাট তার মনে যদি ডাউট থেকে থাকে যে ইনফর্ম প্রথমবার মনে হয় নাই, আমার ইমেল হয়তো সবার কাছে যায় নাই, পোস্ট তো সবার কাছে যায় নাই, তাহলে তার ডিউটি হচ্ছে আবার তাদেরকে ইনফর্ম করা। মানে ই হ্যাজ এ কনফিউশন যে সবাই ইনফর্ম হয়েছে কিনা। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? তাহলে দ্য সেলফ ডিলিং রুল ইজ রিমুভড ফ্রম দ্য রেলমস অফ ডিরেক্টরস ফাইডুশিয়ারি ডিউটিস। এখন আর এটা অ্যাবলিশড হয়ে গেছে, এখন বলতেছে রিপ্লেসড বাই স্ট্যাচুটরি অব্লিগেশন টু ডিসক্লোজ অ্যান ইন্টারেস্ট। এখন তার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র তার ইন্টারেস্টটাকে ডিসক্লোজ করা, ঠিক আছে? বাকি ডিরেক্টরকে ডিসক্লোজ করলেই চলবে। তাহলে ওই কেসগুলো এখন ওভারঅল হয়ে গেছে না স্ট্যাচুটের মাধ্যমে? তাহলে সেকশন 177 যেটা বলতেছে, ইফ এ ডিরেক্টর ইজ ইন এনি ওয়ে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইন্টারেস্টেড ইন এ প্রপোজ ট্রানজাকশন, যে কোম্পানি একটা ট্রানজাকশন করতে যাচ্ছে, হ্যাঁ কোম্পানি এ লিমিটেড একটা ট্রানজাকশন করতে যাচ্ছে কার সাথে? উইথ বি লিমিটেড। এবং আমাদের যে ডিরেক্টর আছে মিস্টার ওয়াই, উনি এই কোম্পানিরও ডিরেক্টর, আবার এই কোম্পানিরও উনি ডিরেক্টর। তাহলে উনি জানে যে এই যে ট্রানজাকশন হতে যাচ্ছে ইন মার্চ 2024, এই ট্রানজাকশনে ওনার কি আছে? ইন্টারেস্ট আছে। তাহলে ওনার ডিউটি কি চলে আসে? হি মাস্ট ডিক্লেয়ার দ্য নেচার অফ দ্য ইন্টারেস্ট টু দ্য আদার ডিরেক্টর। তাহলে সে অন্য ডিরেক্টরদেরকে তার ইন্টারেস্টের সম্পর্কে ইনফর্ম করবে। বুঝতে তো কোনো সমস্যা নাই। আর এখন কোম্পানি এ লিমিটেডের সাথে বি লিমিটেডের ট্রানজাকশনটা ডিসেম্বর 2023-এ হয়ে গেছে, কিন্তু মিস্টার ওয়াই যে দুইটা কোম্পানির ডিরেক্টর, উনি ওই সময় তোমার ইউএসএ তে ছিল, উনি এই ট্রানজাকশনটা সম্পর্কে জানতো না। যখন উনি ব্যাক করছে ফেব্রুয়ারিতে, তখন উনি জানতে পারছে আরে এখানে তো ট্রানজাকশন অলরেডি হয়ে গেছে। উনি ফেব্রুয়ারি 2024-এ জানতে পারছে যে আমার অনুপস্থিতিতে আমার কোম্পানির সফটওয়্যার কার কাছে বিক্রি করা হয়ে গেছে, যে ল্যাপটপ কোম্পানি যেটা আমি, ওটারও আমি ডিরেক্টর, ওখানে বিক্রি করা হয়ে গেছে। তাহলে সাথে সাথে ওনাকে জানাতে হবে, সবাইকে জানাতে হবে। এটা হচ্ছে 182। আর 182 অনুযায়ী যদি উনি না জানায় তাহলে ক্রিমিনাল অফেন্সও হবে। তাহলে 177 হচ্ছে শুধু কোন লায়াবিলিটি? সিভিল। যে ট্রানজাকশন হতে যাচ্ছে এখনো হয় নাই, আমার ডিউটি হচ্ছে সব ডিরেক্টরকে জানানো। না জানাইলে ট্রানজাকশন তো বাতিল হবেই, রিসেশন তো হবেই, উল্টো আমাকে ক্ষতিপূরণও দেওয়া লাগবে, দুইটাই, রিসেশন প্লাস ড্যামেজেস। আর যদি ট্রানজাকশন অলরেডি হয়ে থাকে, রিসেশন ড্যামেজেস তো দিতে হবেই, ইন এডিশন কোনটা হবে? ক্রিমিনাল লায়াবিলিটি। আরেকটা জিনিস হচ্ছে সেকশন 190 যেটা বলতেছে সেটা হলো, যদি ট্রানজাকশনের ভ্যালু 100,000 পাউন্ডস অথবা তার বেশি হয় অর মোর, তাহলে যদি কোম্পানি বি লিমিটেড থেকে এ লিমিটেডের সাথে ট্রানজাকশন হয়, ট্রানজাকশনের ভ্যালু কত হয়ে গেছে? 100,000 অর মোর, তাহলে সবাইকে জানাইলেও লাভ নাই, এখানে শেয়ার হোল্ডারের পারমিশন লাগবে। বুঝতে পারছো জিনিসটা? এখানে শেয়ার হোল্ডারদের ভোটিং লাগবে। এখানে তোমার বাকি ডিরেক্টরকে জানালেই হবে না, কারণ ট্রানজাকশনের ভ্যালু তো এখানে অনেক বেশি। এটাকে বলা হয় সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন।
সহজ না জিনিসটা? তাহলে এখন দেখো যে আমাদের 177 তাহলে কখন অ্যাপ্লাই হয় বলো? বিফোর ট্রানজাকশন। আর 182 ট্রানজাকশন অলরেডি হয়ে গেছে। তাহলে ডিফারেন্স বিটুইন 177 এন্ড 182, 182 তে হচ্ছে ট্রানজাকশন অলরেডি কমপ্লিটেড, আমি আমার অ্যাবসেন্সে হয়ে গেছে ট্রানজাকশন, আমি জানতাম না। যখনই আমি জানতে পেরেছি তখনই আমাকে সবাইকে জানাতে হবে, না জানালে এখানে ক্রিমিনাল পানিশমেন্টও আছে সিভিলের পাশাপাশি। আর প্রপোজ ট্রানজাকশন যদি আমি ইনফর্ম না করি তাহলে শুধুমাত্র কোনটা হবে, সিভিল কনসিকুয়েন্সেস। ক্লিয়ার? আর 190টা কখন আসবে? 190 হচ্ছে কি যে আমার কোম্পানির সাথে ট্রানজাকশন হয়ে গেছে হচ্ছে আমারই ওন করা আরেকটা কোম্পানি। এখন আমি যতই জানাই কোনো লাভ নাই যদি ট্রানজাকশনের ভ্যালুটা বেশি হয়, 100,000 এর বেশি হয়, মানে 1 লক্ষ পাউন্ডের বেশি হয়, ওটাকে বলা হয় সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন। ওখানে তোমার ডিসক্লোজ করলেই কাজ হবে না, তোমাকে তোমার শেয়ার হোল্ডারের পারমিশন লাগবে। তাহলে এখন আমরা আসি হচ্ছে ডিউটি টু ডিসক্লোজের সাবসেকশনস গুলো আমরা এখন দেখে ফেলি। তাহলে সেকশন 177 সাবসেকশন 1, if a director of a company is in any way directly or indirectly interested in a proposed transaction, তাহলে সে যদি একটা প্রপোজ ট্রানজাকশনে তার কোনো ইন্টারেস্ট থাকে or arrangement with the company, he must declare the nature and extent of the interest to the other directors. Clear? তাহলে ট্রানজাকশন করতে বাধা নাই, শুধু কি করতে হবে, আদার ডিরেক্টরকে জানাতে হবে। সে কিভাবে জানাবে? The declaration may be at a meeting of the board of directors, board of directors এর মিটিং এ জানাতে পারি, or by notice to the directors, আমি নোটিশ দিয়ে জানাতে পারি। নোটিশটা হতে হবে নোটিশ ইন রাইটিং অথবা হতে পারে হচ্ছে জেনারেল নোটিশ, আমি ওরালিও জানাতে পারি। ক্লিয়ার? যদি ফার্স্ট ডিক্লারেশনটা মিস্টেকেন হয়, যেমন আমি ভাবছিলাম যে সফটওয়্যারটা কিনতেছে সফটওয়্যারগুলোর দাম মনে হয় হচ্ছে 40,000 পাউন্ড, পরে আমি জানতে পারছি না এটা 60,000 পাউন্ড, তাহলে আবার জানাতে হবে এটা। তাহলে প্রথম ডিক্লারেশনটা যদি মিস্টেকেন হয় তাহলে আমাকে আবার জানাতে হবে। If a declaration of interest under the section proves to be or becomes inaccurate or incomplete, a further declaration must be made. আর কখন ডিক্লারেশনটা মেক করতে হবে 177 এর ক্ষেত্রে? বিফোর দ্য ট্রানজাকশন ইজ কনক্লুডেড। আর 182 এর ক্ষেত্রে কখন? যেই মুহূর্তে আমি জানতে পেরেছি তখনই জানাতে হবে। তাহলে any declaration required by the section must be made before the company enters into the transaction or arrangement. সহজ না জিনিসটা? তাহলে 177(1) হচ্ছে আমাকে ইনফর্ম করতে হবে ডিউটি টু ডিসক্লোজ। 177 এর 2 তে বলতেছে হাউ টু ডিসক্লোজ। 3 তে বলতেছে প্রথমটা মিস্টেকেন হলে আমার আবার নতুন করে জানাতে হবে। 177(4) এ বলতেছে হচ্ছে when to disclose। এখন দুইটা ডিফারেন্স দিচ্ছে 177 সাবসেকশন 5 এবং 177 সাবসেকশন 6 এ। 177 সাবসেকশন 5 এ বলতেছে যে কোম্পানি যে মার্চ মাসে আমার আরেকটা কোম্পানির কাছ থেকে সফটওয়্যার কিনবে এটা আমি জানতামই না, এটা আমি মানে জানতেই পারি নাই কখনো। আমি জানতাম যে আমার কোম্পানি যেটা ল্যাপটপ কোম্পানি সে সফটওয়্যার কিনবে, বাট তারা যে আমার কোম্পানির কাছ থেকে কিনতেছে এটা আমি কোনোভাবেই জানতাম না। তাহলে তো এখানে তো তার কোনো মেনস্ট্রিয়া নাই, তাহলে সে লায়াবল হবে না। 177 সাবসেকশন 6 এ বলতেছে যে আমরা কোম্পানিতে আসি 5 জন ডিরেক্টর এবং বাকি 4 জন জানে যে সফটওয়্যার যেটা কিনতেছে সেটা আমার কোম্পানির কাছ থেকে কিনতেছে এবং তারা লোয়েস্ট প্রাইসে কিনতেছে, তাহলে তো আমি আর বাকিদেরকে জানাবো কেন? দে অলরেডি নো অ্যাবাউট ইট। তাহলে কয়টা ডিফেন্স আমরা পাচ্ছি? দুইটা। একটা হচ্ছে কি যে সে পুরোপুরি ইনোসেন্ট, সে কখনোই জানতেই পারে না যেরকম একটা ট্রানজাকশন হচ্ছে। আর সেকেন্ডটা হচ্ছে কি যে তারা অলরেডি জানে, এই জন্য তাদেরকে নতুন করে জানানোর কিছু নাই। কোম্পানি জানে যে অন্য জায়গা থেকে সফটওয়্যার কিনতে গেলে 70,000 পাউন্ডস লাগবে, আমার কাছ থেকে কিনলে 60,000 বা 50,000 এ কিনতেছে, তাহলে তো তারা তো জানেই এটা। তাহলে দুইটা ডিফারেন্স আমরা দেখে ফেলি। দিস সেকশন ডাজ নট রিকোয়ার এ ডিক্লারেশন অর ইন্টারেস্ট of which the director is not aware or where the director is not aware of the transaction or the arrangement in question.
তাহলে এটা তাকে কোর্টে প্রুফ করতে হবে যে আমি জানতামও না, আমার জানার কোনো অপশনও ছিল না। প্রুফ করা খুব ডিফিকাল্ট, কারণ বার্ডেন অফ প্রুফটা ওই ডিরেক্টরের উপরে, সে তো ডিফেন্স তুলতেছে। আর সেকেন্ডটা হচ্ছে কি, ডিরেক্টর নিড নট ডিক্লেয়ার দ্য ইন্টারেস্ট ইফ ইট ক্যান রিজনেবলি বি রিগার্ডেড এজ লাইকলি টু গিভ অ্যাজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর ইফ দ্য আদার ডিরেক্টরস আর অলরেডি অ্যাওয়্যার অফ ইট। ঠিক আছে, যে আদার ডিরেক্টরস এটা সম্পর্কে অলরেডি জানতো। ক্লিয়ার? এই দুইটা হচ্ছে আমাদের ডিফেন্স, আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে 177 আর 182 এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে, তাহলে কি একটা চেঞ্জেস হয়েছে না কমন ল থেকে স্ট্যাচুটে? এটা রিকগনাইজ করেছে হচ্ছে তোমার এই বোল্টিং ভার্সেস অ্যাসোসিয়েশন অফ সিনেমাটোগ্রাফ কেসে, যে এখন ডিরেক্টরের তার নিজের কোম্পানির সাথে ট্রানজাকশন করতে কোনো রকমের রেস্ট্রিকশন নাই, বাট হি হ্যাজ এ ডিউটি টু ডিসক্লোজ। সেকশন 180 সাবসেকশন 1 বলতেছে হচ্ছে এখানের মধ্যে, ইফ সেকশন 177 is complied with, the transaction is not liable to be set aside by virtue of any common law rule or equitable principle. আমি যদি ডিসক্লোজ করে থাকি তাহলে ট্রানজাকশন তো ভ্যালিড হয়ে গেছে, তাহলে রিসেশনও পাবে না কোম্পানি, ড্যামেজেসও পাবে না, কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারবে না। আমি তো ডিসক্লোজ করেছিলাম, ডিসক্লোজ না করলে রিসেশন এবং ড্যামেজেস পাওয়া যেত। আর এই কেসেসগুলো হচ্ছে আমি কিভাবে ইনফর্ম করব? ইনফর্মাল ডিসক্লোজার উইল বি সাফিসিয়েন্ট। ঠিক না জিনিসটা? কোন কেসে বলে দিচ্ছে? লি প্যানাভিশন বা ডি লাইটিং কেসে, রানসিম্যান কেসে। ম্যাকফারসন কেসে বলতেছে অলরেডি যদি সকল ডিরেক্টর জেনে থাকে তাহলে তো আমাকে জানানো লাগবে না। 177 সাবসেকশন 6 অলরেডি জানলে তো আমার জানার প্রয়োজন নাই। আর 177 সাবসেকশন 2 তে বলতেছে হাউ টু ইনফর্ম। হাউ টু ইনফর্মের মধ্যে ফর্মালও হবে আবার ইনফর্মালও হবে। আর প্রিসাইজ ইনফরমেশন আমাকে জানাতে হবে, এবং যদি আমি প্রথমবার প্রিসাইজ ইনফরমেশন না হয়, মিস্টেকেন হয়, আবার ইনফর্ম করতে হবে। লাস্ট আজকের জন্য সেকশন সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন, সেকশন 190। খুবই সহজ ব্যাপার। সেকশন 190 বলতেছে হচ্ছে, যদি কোম্পানির সাথে একটা ট্রানজাকশন হয় কোন ডিরেক্টরের, এটা তো অ্যালাউ করে দিছে কোন সেকশন? ডিরেক্টরের সাথে ট্রানজাকশন অ্যালাউ করে দিয়েছে কোন সেকশন? 177 এবং 182। যেটা প্রপোজড সেটার জন্য 177, আর যেটা অলরেডি হয়ে গেছে সেটার জন্য 182। কিন্তু ডিরেক্টর যদি কোম্পানির সাথে কোনো ট্রানজাকশন করে, এবং সে যদি কোম্পানিতে ধরো যে পি কিউ আর এস টি 5 জন ডিরেক্টর আছে, আর ট্রানজাকশনটা করতেছে হচ্ছে পি, সে কিউ আর এস টি কে জানাই দিছে, সে মনে করছে যে আমার তো আর সমস্যা নাই, ট্রানজাকশন তো ভ্যালিড, আমি তো ইনফর্ম করেছি 177 অনুযায়ী। কিন্তু সেকশন 190 বলতেছে, যদি ট্রানজাকশনের ভ্যালু ক্রস করে যায় হচ্ছে 100,000 পাউন্ডস, এটা যদি অর মোর হয়, অথবা যদি কোম্পানির অ্যাসেটের 10% বেশি হয়, কোম্পানির ধরো কোম্পানির অ্যাসেট হচ্ছে গিয়ে তোমার 40,000, কোম্পানির সর্বমোট প্রপার্টির কত, তাহলে ট্রানজাকশন যদি 6,000 পাউন্ড হয় সেটাও সাবস্টেনশিয়াল, কারণ এটা 10% বেশি। তাহলে সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন মানে যে ট্রানজাকশন হচ্ছে 1 লক্ষ পাউন্ডের বেশি, অথবা যদি কোম্পানির টোটাল অ্যাসেটের 10% বেশি হয়। ব্যাপারটা কি ক্লিয়ার না, নাকি না কঠিন? ধরো কোম্পানির টোটাল অ্যাসেট আছে 70,000, তাহলে সাবস্টেনশিয়াল যদি হয় ট্রানজাকশন 8,000 হলে এটা কি হয়ে যাবে? সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন। কোম্পানির টোটাল অ্যাসেট আছে 90,000, তাহলে 10,000 পাউন্ড হলে এটা কি হয়ে যাবে? সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন। তাহলে সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন যদি হয়ে থাকে তাহলে কাকে ইনফর্ম করতে হবে? শেয়ার হোল্ডার। এখানে তোমার কাকে ইনফর্ম করলে চলবে না? ডিরেক্টরকে জানাইলেই চলবে। তাহলে এখানে 177 সাবসেকশন 1 থেকে 6 পর্যন্ত তুমি কমপ্লাই করছো, নো ডিফেন্স। সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন হলে শেয়ার হোল্ডারের অ্যাপ্রুভাল লাগবে, তাহলে শেয়ার হোল্ডারের অ্যাপ্রুভাল রিকোয়ার্ড। মনে থাকবে জিনিসটা?
তবে সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন বলতে বোঝাচ্ছে কোম্পানি কারো কাছ থেকে কোনো মেশিন কিনেছে, কোনো প্রোডাক্ট কিনেছে, কোনো ল্যান্ড কিনেছে, এরকম হচ্ছে সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন। সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন ডাজ নট ইনক্লুড স্যালারি। একটা ডিরেক্টরকে তুমি বেতন দিয়ে দিতে পারো 3 লক্ষ পাউন্ড, তুমি তাকে পেনশন দিতে পারো 5 লক্ষ পাউন্ড, এটা সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন। এটা তো কেউ কিনতেছো না, এটা তুমি তাকে কি কি দিচ্ছ? স্যালারি। একটা লয়ারকে তুমি ফিস দিতে পারো 2 লক্ষ পাউন্ড, এটা কি হবে না? ইট ইজ নট সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন। সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন মানে কোম্পানি কোনো কিছু কিনতেছে, কোনো প্রোডাক্ট, ল্যান্ড, মেশিনারিজ, অথবা বিক্রি করতেছে কোনো প্রোডাক্ট, ল্যান্ড, মেশিনারিজ। মনে থাকবে জিনিসটা নাকি? স্যালারি ট্যালারি কিন্তু এটার মধ্যে আসবে না, পরীক্ষায় তোমাকে দিতে পারে এটা। আচ্ছা, আর সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশনের ক্ষেত্রে অনেক সময় চালাকি করতে পারে ডিরেক্টররা। এরকম করতে পারে যে একটা মেশিন কিনবে, এখন মেশিনটা একবারে কিনলে দাম হয়ে যাবে হচ্ছে 1,50,000 পাউন্ড। তো সেলারের বলতেছে এখানের মধ্যে যে সেলার হচ্ছে গিয়ে কোম্পানি, বায়ার হচ্ছে গিয়ে ডিরেক্টর। বলতেছে যে একবারে যদি কিনেন তাহলে তো সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন কাকে জানাতে হবে? ডিরেক্টরকে, মানে সবাইকে, মানে শেয়ার হোল্ডারকে। তখন বলতেছে মেশিনটা খুলে খুলে বিক্রি করি, 3 ভাগে বিক্রি করি, প্রথমে 50,000, তারপরে 50, তারপরে 50। তাহলে আর কাকে জানানোর প্রয়োজন নাই। তাহলে কোর্ট বলবে যে না, সবগুলা যদি মেশিন একটা মেশিন হয়, অল দা পার্টস, তাহলে আমরা এগ্রিগেট করে দেখবো এটা সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন হয় কিনা। চালাকি করতে পারে। জমি কেনার সময় ভাবতেছে পুরো জমিটা কিনলে জমির দাম হয়ে যাবে 4 লক্ষ পাউন্ড, তখন চিন্তা করলো কি যে জমিটা আমরা 5 ভাগে ভাগ করে অল্প অল্প করে কিনবো, তাহলে সেটাও কি হবে? সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন। তাহলে কোর্ট ক্যান এগ্রিগেট দ্য অ্যামাউন্ট। ক্লিয়ার জিনিসটা? বুঝতে কোনো সমস্যা নাই তো? আচ্ছা, এখন আমরা দেখি লাস্ট কেস, রিড অ্যাকোয়ারি। তাহলে রিড অ্যাকোয়ারি কেসের ঘটনাটা হলো এখানের মধ্যে যে কোম্পানি একটা ল্যান্ড পারচেজ করছে, এই ল্যান্ডের দাম হচ্ছে 4,95,000 পাউন্ড। এটা কি সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন নাকি না? কত লক্ষ ক্রস করে গিয়েছে? তাহলে কার কাছ থেকে কিনলো? একটা ডিরেক্টরের কাছ থেকে। কত টাকা দিয়ে? 4,95,000। এটা ডেফিনেটলি সাবস্টেনশিয়াল, কারণ 1 লক্ষ তো ক্রস করেই গেছে। 1 লক্ষ ক্রস না করলে তখন আমরা কি দেখবো সাবস্টেনশিয়াল হওয়ার জন্য? ট্রানজাকশনের ভ্যালু কোম্পানির অ্যাসেটের 10% এর বেশি কিনা, ঠিক না জিনিসটা? আচ্ছা, এখন তো এখন ডিরেক্টরকে 4,95,000 পাউন্ড পে করে দিচ্ছে। এখন কোম্পানি পরে দেখলো বা শেয়ার হোল্ডাররা পরে দেখলো আরে এই জমিটা তো কিনা হয়েছে ডিরেক্টরের কাছ থেকে, আর এটার জন্য কারো অনুমতি নেওয়া হয়নি, শেয়ার হোল্ডার অনুমতি নেওয়া হয়নি। ট্রানজাকশন কি ভ্যালিড হবে না ভয়েড হয়ে যাবে? ট্রানজাকশন উইল বি ভয়েড। তাহলে রিসেশন হবে। তাহলে ডি কে কোনটা ফেরত দিয়ে দেওয়া হবে? জমি। আর হচ্ছে গিয়ে কোম্পানি কোনটা ফেরত পেয়ে যাবে? টাকা ফেরত পেয়ে যাবে। এখানে আমাদের ডিরেক্টর বলছে আমি তো সব ডাইরেক্টরকে জানাইছি, কোনো লাভ নাই, কারণ সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন ইউ মাস্ট হ্যাভ টু গেট তোমার শেয়ার হোল্ডার্স অ্যাপ্রুভাল। ক্লিয়ার? এখন সেকশন গুলা ব্রিচ হলে আমি কি রেমিডিস গুলা পাই? তাহলে রেমিডিস গুলা বলা আছে 178 এ। রেমিডিস গুলা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে যে আগের যে কমন ল রেমিডিস ছিল সব কমন ল রেমিডি গুলো পাওয়া যাবে, ইকুইটেবল রেমিডি গুলোও পাওয়া যাবে। রিসেশন, স্পেসিফিক পারফরমেন্স, ড্যামেজেস, সবগুলো রেমিডি পাওয়া যাবে। তাহলে রেমিডিস গুলো একটা চার্ট করে দেওয়া আছে, দেখবা। ড্যামেজেস পাওয়া যাবে, রেস্টোরেশন অফ কোম্পানি প্রপার্টি, এখানে ওই জমিটা ফেরত পেয়ে যাবে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট অফ প্রফিট, যদি কোনো প্রফিট মেক করে থাকে প্রফিটের টাকাও ফেরত দিতে হবে। মনে আছে ওই যে কার্পেট কিনতে গেছিল 2,000 পাউন্ড পাইছে, এটা ফেরত দিতে হবে। ইনজাংশন পাবে যেন ট্রানজাকশনটা মানে স্থগিত করে দেওয়ার জন্য, অথবা রিসেশন পাবে। বোথ পার্টিজ উইল বি পুট ব্যাক টু দেয়ার প্রি কন্ট্রাকচুয়াল পজিশন। রিলিফ, দুই ভাবে রিলিফ দেওয়া যেতে পারে। একটা রিলিফ কি, কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসরা বসে বলতে পারে যে তুমি এই ডিউটি ব্রিচ করছো, তোমাকে আমরা মাফ করে দিলাম। এটা হচ্ছে কি করা, তোমার অর্ডিনারি রেজলিউশনের মাধ্যমে মাফ করে দেওয়া। আর যদি ডিরেক্টররা মাফ না করে তাহলে আমি কোর্টে চলে যেতে পারি, কোর্ট আমাকে রিলিফ দিতে পারে আন্ডার সেকশন 1 তোমার 1157 এর আন্ডার। ক্লিয়ার জিনিসটা? রিলিফ কয় ভাবে পাওয়া যায়? দুই ভাবে। এক হচ্ছে থ্রু বোর্ড অফ ডিরেক্টরস রেজলিউশন, আর একটা হচ্ছে গিয়ে বাই কোর্ট। কেসের নাম হচ্ছে রি ওয়েলফেয়ার ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
তাহলে আমরা এখন একটা কোয়েশ্চেন আমরা সলভ করে ফেলি আজকে। এটা আমরা ডেফিনেটলি দেখবা যে কত সহজভাবে কোয়েশ্চেনটা করা যাবে। তাহলে পরো কোয়েশ্চেনটা তোমার কাছে আসছে না কোয়েশ্চেন লামিয়া? বিদেশি কোয়েশ্চেনটা দেখো, তাহলে দেখবা যে একদম সহজ বের করা। হ্যাঁ, সলভিং নাম্বার 1। হুম। Plastic Timbers Limited makes low price furniture, which it sells through supermarkets. The company has 3 directors, Archie, Bella, and Charles. Archie is a qualified accountant and the company's chairman. Bella, who has a full-time job as a presenter of television programs on furniture design, has not attended any of Rustic Timbers board meetings for over a year. Rustic Timbers has been running at a substantial loss for many months. Archie calls a board meeting to discuss the company's financial problems. Bella does not attend the meeting. Charles argues the company should cease trading immediately. Archie disagrees. He says the company might just survive if it opens its own furniture store, selling its products directly to the public. He admits the scheme is very risky, but argues the risk is worth taking to protect the jobs of its current employees. He tells Charles he knows of a suitable store to purchase for 105,000, which is currently owned by his daughter Paula. Charles objects to this, but Archie uses his casting vote as chairman to pass a resolution purchasing the store. Charles storms out to the board meeting and has since refused to speak to Archie. After 6 months, it is clear Archie's strategy has failed. The company losses have increased and the company is now being wound up. Joan has been appointed as the company's liquidator. She has discovered that although the price paid for the store at the time was quite reasonable, it has since fallen in value. Advise John what action might be taken in respect of the foregoing events. তাহলে এখানে আমরা দেখতেছি হচ্ছে যে এই কোম্পানিটা যেটা ছিল রাস্টিক টিম্বার্স, এটা এখন বন্ধ হয়ে গেছে এবং জোয়েন অ্যাপয়েন্টেড হয়েছে হচ্ছে কোম্পানির লিকুইডেটর হিসেবে। তাহলে কোম্পানির যা যা লস হয়েছে বিকজ অফ দ্য ডিরেক্টরস, তাদেরকে তো সে এখন লায়াবল করবে। কোম্পানির ডিরেক্টরস হচ্ছে আর্চি, বেলা অ্যান্ড চার্লস। সে ডিসকভার করছে যে প্রাইস পেড ফর দ্য স্টোর এট দ্য টাইম ওয়াজ কোয়াইট রিজনেবল, ইট হ্যাজ সিন্স ফলেন ইন ভ্যালু। যে দাম দিয়ে কিনা হয়েছিল 1,05,000, সাবস্টেন্সিয়াল প্রপার্টি ট্রানজাকশন, 1 লক্ষ পাউন্ড ক্রস করছে, শেয়ার হোল্ডার তো জিজ্ঞাসা করে না, নিজেরা কিনে ফেলছে। এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আর্চি, বেলা এবং তোমার এদের বিরুদ্ধে কি কি অ্যাকশন আনা যেতে পারে। তাহলে আমরা যেটা বলতে পারি যে আমাদের কোশ্চেনটা যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে তোমার তারা তৈরি করে হচ্ছে লো প্রাইস ফার্নিচার এবং তারা এটা বিক্রি করে থ্রু সুপার মার্কেটস। আর কোম্পানির ডিরেক্টর হচ্ছে 3 জন, আর্চি, বেলা অ্যান্ড চার্লস। আর্চি হচ্ছে কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট। তাহলে আর্চির ক্ষেত্রে যখন রিজনেবল কেয়ার, স্কিল এন্ড ডিলিজেন্স দেখা হবে তখন 174 সাবসেকশন 2B অ্যাপ্লাই হবে, কারণ সে হচ্ছে অ্যাকাউন্টেন্ট। দ্য কোম্পানিজ চেয়ারম্যান Bella, who has a full-time job as a presenter television program design, has not attended. সে মিক প্রোগ্রামে আসে না, মানে বোর্ড মিটিং এ আসে না। তাহলে বোর্ড মিটিং এ না আসলে স্লিপিং ডিরেক্টর থাকা যাবে না। তাহলে 174 সাবসেকশন 2A এর ব্রিচ হচ্ছে। এখানে তো আমরা দুইটা ব্রিচ কিন্তু আমরা পেয়ে গেলাম। আর সে যেহেতু আসে না, তার মানে বেলা তো অন্যদের উপরে দায়িত্ব বুঝাই দিয়ে চলে গেছে আর্চি এবং চার্লসের উপরে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট এক্সারসাইজ করতেছে না। 170 এইভাবে তুমি আইডেন্টিফাই করে ফেলবা, ব্রিচের ফালাবা, এলিমেন্টস গুলা লিখবা, কেস লিখবা, আর তোমার তার বিরুদ্ধে কি কি রেমেডি পাওয়া যাবে, আর রিলিফের জন্য যে দুইটা মেকানিজম আছে, প্রত্যেকটার জন্য এরকম প্যারাগ্রাফ হবে। আমরা যখন ফ্যাক্টস গুলো ডিসকাস করব আমরা কি সেপারেট নাম দিয়ে লায়াবিলিটি অফ আর্চি, লায়াবিলিটি অফ বেলা, লায়াবিলিটি অফ চার্লস, তিনটা আলাদা আলাদা হবে। দেখবে এইভাবে অ্যান্সার করা আছে, একদম সহজ ব্যাপার। রাস্টিক টিম্বার্স ইজ রানিং এট এ সাবস্টেন্সিয়াল লস ফর মান্থস। অনেক দিন যাবত লস করে আসতেছে। রিজনেবল ডিরেক্টর থাকলে কিন্তু কোম্পানি বন্ধ করে দিত,
তো তারা কোম্পানি চালাইছে কেন? সেকশন 214 ইনসলভেন্সি অ্যাক্ট 1986, মনে আছে? এটা লিফটিং দ্য ভেলে আমরা পড়েছিলাম। যখন তারা মনে করবে যে কোম্পানি আর প্রফিট করবে না, তখন তার সাথে সাথে বন্ধ করে দিতে হবে। তাহলে আর্চি, বেলা, চার্লস তিনজনেই এই সেকশনে লায়াবল হবে। তারপরে আমরা দেখতেছি হচ্ছে স্যার আমাদের ইনসলভেন্সি অ্যাক্টের উপর সেপারেট কোনো নোট দেওয়া হবে? না, ওটার সাথেই আছে, যেটা দুইটা প্যারাগ্রাফ, এর স্লাইডের মধ্যে অনেক ইনফরমেশন আছে, লিফটিং দ্য ভেলের ভিতরে পাবা। Archie calls a board meeting to discuss the company's financial problems. Bella does not attend the meeting. ওই যে as usual সে আসে না, টিভি প্রেজেন্টার। Charles argues the company should cease trading. তাহলে চার্লস কিন্তু সেকশন 214 ব্রিচ করতেছে না, সে 214 ব্রিচ করতেছে না, এবং সে রিজনেবল কেয়ার, স্কিল এন্ড ডিলিজিয়েন্সের কোনো সমস্যা নাই। সমস্যা করছে কি এখানের মধ্যে? আমাদের বেলা করছে। বেলা সেকশন তোমার এই 174 ব্রিচ করছে 2A। আর আচ্ছা, আর্চি ডিসএগ্রিজ, আর্চি বলতেছে যে না, কন্টিনিউ করব, তাহলে সে 174 ও ব্রিচ করতেছে এবং সে সেকশন 214 ইনসলভেন্সি অ্যাক্টও ব্রিচ করতেছে। He says the company might just survive if it opens a furniture store. সুপারমার্কেটের থ্রুতে বিক্রি না করে আমরা একটা ফার্নিচার স্টোর করে ফেলি, selling its products directly to the public. He admits the scheme is very risky but argues the risk is worth taking to protect the jobs of the current employees. কারেন্ট এমপ্লয়ি জবের রক্ষার জন্য এটা করতে হবে। তাহলে সে এখানে ডিফেন্স পেতে পারে 172, যে আমি এই কাজটা করেছি টু প্রমোট দ্য সাকসেস অফ দ্য কোম্পানি। আর সাকসেস অফ দ্য কোম্পানির মধ্যে একটা কিন্তু ফ্যাক্টর আছে, তোমার ইন্টারেস্ট অফ দ্য এমপ্লয়িজ। হি টেলস চার্লস he knows a suitable store for purchase for 105,000 which was currently by his daughter. তাহলে এটা তো সেলফ ডিলিং হয়ে গেল। হ্যাঁ, তো এখানে তো 177 এর ভায়োলেশন হচ্ছে, নিজের সাথে নিজে ডিলিং করতেছে, নিজের মেয়ের সাথে ডিলিং করতেছে, কানেক্টেড পার্সনের সাথে করলেও হবে। আর এটা সবাইকে জানাইলেও কাজ হবে না, এটা সাবস্টেনশিয়াল প্রপার্টি ট্রানজাকশন। আর বেলা তো এটা শরিক, বেলা তো এটা সম্পর্কে জানে এই ঘটনাটা, ঠিক না জিনিসটা? তো হুইচ ইজ কারেন্ট ওনার। চার্লস অবজেক্টস টু দিস বাট আর্চি ইউজেস হিজ কাস্টিং ভোট অ্যাজ এ চেয়ারম্যান। তার ভোটটা কাউন্টই হবে না এখানে, কারণ হচ্ছে যে কোনো ডিসপিউট যদি হয় এবং এখানে যদি বাধা দেয়, তাহলে আর্চির ভোট এখানে কাউন্ট হবে না। Charles storms out of the board meeting and has refused to speak to Archie. After 6 months, it is clear Archie's strategy has failed and the company losses have been increased and the company is now being moved up. তাহলে তো আমরা ডিসকাস করেই ফেললাম এখানে আর কোন সেকশনে লায়াবিলিটি আসবে। স্যার চার্লসের তাহলে তো এখানে কোনো লায়াবিলিটি দেখা যাচ্ছে? চার্লসের কোনো লায়াবিলিটি দেখা যাচ্ছে না, কিন্তু চার্লসের কি স্টর্ম আউট করাটাই কি সাফিসিয়েন্ট ছিল কিনা, নাকি আরো কোনো সে প্রিভেনশন মেকানিজম নিতে পারতো, এটা শুধু এখানের মধ্যে বলতে হবে। আর 214 এর ক্ষেত্রে সে ফার্দার কোনো স্টেপস নিয়েছিল কিনা এটা তাকে বলতে হবে। তার মানে 174 এ আমরা বলবো, কিন্তু মানে লায়াবিলিটি হওয়ার সম্ভাবনাটা কম আর কি তার। তাহলে আমাদেরকে আর্চির ক্ষেত্রে আসবে 172, 174, 213, 177 এবং 182 আসতে পারে, কারণ তার মানে ট্রানজাকশন একবার হয়ে যাওয়ার পরেও তো জানানোর দরকার ছিল যে আমার মেয়ের কোম্পানি। আর বেলার ক্ষেত্রে আসবে 174 এবং 214, আর চার্লসের ক্ষেত্রে শুধু আসবে 174, বাট ইট ইজ আনলাইকলি টু বি সাকসেসফুল। তারপরে তো ফুল অ্যান্সারটা দেওয়া আছে, মানে তোমাদের হ্যান্ডআউটের মধ্যে তো ফুল অ্যান্সারটা আমি দিয়ে দিছি এখানে, কিন্তু ঠিক না? ফুল অ্যান্সারটা দেওয়া আছে না, এটা দেখে শুধু অ্যান্সার করে ফেলো। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে লায়াবিলিটি অফ আর্চি, তারপরে হচ্ছে লায়াবিলিটি অফ বেলা, আর ফাইনালি হচ্ছে লায়াবিলিটি অফ চার্লস। ঠিক আছে, সহজ না জিনিসগুলা? তাহলে হোমওয়ার্ক হিসেবে এটা থাকবে স্টিফানির কোশ্চেনটা। ঠিক আছে, স্টিফানির কোশ্চেনটা থাকবে অ্যাজ হোমওয়ার্ক, এটা আমি গ্রুপে আপলোড করে দিব। স্টিফানির কোশ্চেনটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, এটা এক্স্যাক্টলি এই আর্চি, বেলা এবং চার্লসের কোশ্চেনের মতো। এটার অ্যান্সারটা নিজেরা করবা, মানে এখানে কিন্তু অলরেডি 4টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, তাহলে তুমি আর্চিটা ফলো করে এই কোশ্চেনের অ্যান্সারটা করে ফেলবা। ক্লিয়ার? তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমাদের 175টা দেখে আমি বাকি কোশ্চেনগুলো দেখে ফেলবো। তাহলে এখানে এসে তো একটা দিয়ে দিছি, বাকিগুলা নেক্সট ক্লাসে আরো 2টা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ।
ক্লিয়ার? তাহলে এই উইকে আমরা থার্সডেতে আরেকটা কোম্পানির ক্লাস করে আমরা এটা একদম ফুললি ডান করে ফেলবো।